দেখতে দেখতে 2 মাস কেটে গেল। শীতের তীব্রতা বাড়তে লাগলো। এরই মধ্যে ধ্রুবর ফাইনাল পরীক্ষাও শেষ হলো। বন্ধুদের থেকে বেশ কিছু টাকা পয়সা ধার করতে হলো ধ্রুবকে, যে সময় শালুকের টাইফয়েড ছিল। ধ্রুবর তখন দিশেহারা অবস্থা। শালুক একা বাসায় থাকে, এদিকে নিজের পরীক্ষা, চাকরি, টিউশনি। কি করবে ধ্রুব ভেবে উঠতে পারল না। শেষ ঠিক করলো শালুকের সুস্থ হওয়া পর্যন্ত একজন মহিলা রাখবে বাসায়। ধ্রুবর অনুপস্থিতিতে সে যাতে শালুককে দেখে রাখতে পারে। কিন্তু বললেই তো আর হয়ে যায় না কোনো কাজ। কাকে রাখবে? যাকে রাখবে সে কতটুকু বিশ্বস্ত তাও তো জানতে হবে। শেষে ধ্রুব বাড়িওয়ালার কাছে গেল। তাকে নিজের সমস্যা খুলে বলতেই তিনি তার বাসায় কাজ করে এরকম একজন মহিলাকে পাঠালেন। তার কাজ হচ্ছে শালুককে সময় মতো ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, শালুকের কিছু লাগলে এগিয়ে দেওয়া, এটুকুই কাজ তার। প্রায় 12 দিনের মতো জ্বরে শালুকের চেহারা মলিন হয়ে গেছে। মাথার চুলগুলো সব ঝরে পড়েছে। ভীষণ শুকিয়ে গেছে শালুক। ধ্রুবর ভীষণ কষ্ট হয় শালুকের দিকে তাকালে। একদিকে হাতে টাকা পয়সার টানাটানি, আবার অন্যদিকে শালুকের চিকিৎসা। বাসায় একজন মহিলা রাখা, তার মাসিক 7,000 টাকা বেতন। ধ্রুব তবু নিজেকে সামলে নিল। কিছুতেই ভেঙে পড়বে না বলে বারবার নিজেকে নিজেই বোঝাতে লাগলো। বিপদ যিনি দেয় তিনি আবার বিপদ মুক্ত করেন। রোজ বাসায় যাওয়ার সময় ধ্রুব ফল নিয়ে যায়, নিজের হাতে কেটে শালুককে খাওয়ায়। দিনে নিজে থাকতে পারে না, যখন ঘন্টায় ঘন্টায় কল দিয়ে জিজ্ঞেস করে শালুক কী খেলো না খেলো। অভাব অনটন, প্রেম ভালোবাসা সব কিছু নিয়ে দুজনের দিন কেটে যাচ্ছিল। কিন্তু এরই মধ্যে সমস্যা দেখা দিল অন্য জায়গায়। বাড়িওয়ালা বাসা ভাড়া আরও 2,000 টাকা বাড়িয়ে দিল। সেই মুহূর্তে ধ্রুবর মনে হলো পায়ের নিচে যেন মাটি সরে গেছে তার। এমনিতেই প্রায় 22-23 হাজার টাকার মতো ধার করতে হয়েছে। কিন্তু বাড়ি ভাড়া আরও বাড়ানোর জন্য সংসার খরচ 4,000 থেকে নামিয়ে 2,000-এ আনতে হলো। শালুকের এই মুহূর্তে পুষ্টিকর খাওয়ার দরকার। একদিকে ধ্রুব টিউশনি শেষ করে রাস্তার পাশে বসে রইল। এই মুহূর্তে তার মনে হচ্ছে তার চাইতে অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই। নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার পরেও তাকে ভালো রাখতে পারছে না সে। হতাশায় নিমজ্জিত হলো ধ্রুব। বাসায় যাওয়ার মতো অবশিষ্ট শক্তিও যেন তার দেহ নেই। অনেকক্ষণ পথে বসে থাকার পর ক্লান্ত দেহটাকে টেনে নিয়ে গেল কোনো মতে। শালুক জেগেই ছিল ধ্রুবর অপেক্ষায়। শালুকের শরীর এখন আগের চাইতে অনেকটা ভালো। ধ্রুবর আসতে দেরি হচ্ছে দেখে আজ নিজেই রান্না করেছে শালুক। বেশি কিছু রান্না করতে পারেনি। ভাত, ডাল, বেগুন দিয়ে শুটকি আর বেগুন ভর্তা বানিয়েছে। ধ্রুব হঠাৎ করে মনে হলো এখন তো রান্না করতে হবে। এত দেরিতে রান্না করলে শালুক কখন খাবে? নিজের উপর নিজেরই ভীষণ রাগ উঠল ধ্রুবর। এতটা বেখেয়ালি হলো কিভাবে সে এটাই ভেবে পেল না। কেন এতক্ষণ বাহিরের সময় নষ্ট করলো? পর মুহূর্তে ঠিক করলো শালুকের জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসবে, নয়তো শালুকের খাওয়ার খুব দেরি হয়ে যাবে। ধ্রুবকে আবারও বের হতে দেখে শালুক আটকালো। সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন এখন আবার? এমনিতেই তো দেরি করে বাসায় ফিরেছেন। ধ্রুব মাথা চুলকে বললে একটু বাইরে যাচ্ছি। রান্না করতে তো দেরি হয়ে যাবে, তোমারও খেতে দেরি হবে, তখন তোমার জন্য খাবার নিয়ে আসি গিয়ে। শালুক হাত চেপে ধরে বলল কোনো দরকার নেই, আমি রান্না করেছি আজ, আসুন খাবার খাবো। ধ্রুব তাকিয়ে রইল শালুকের দিকে, তারপর বলল তোমার রান্না করার কি দরকার ছিল? তোমার শরীর এখনো ঠিক হয়নি শালুক। ডিম সিদ্ধ করেছ? শালুক মাথা নাড়িয়ে জানালো করিনি। ধ্রুব কথা না বাড়িয়ে চুলায় ডিম সিদ্ধ দিল। তারপর ঢাকনা সরিয়ে দেখল শুটকি রান্না করেছে শালুক। হতভম্ব হয়ে গেল ধ্রুব। বাহিরে এসে জিজ্ঞেস করলো সত্যি তুমি রান্না করেছো শালুক? শালুক বলল এত অবাক হওয়ার কি আছে? আমি কি রান্না করতে পারি না নাকি? খুব ভালো না হলেও তো কিছুটা পারি। খাওয়া যায় আমার রান্না। আপনার মতো হয়তো সেরা রাঁধুনি না আমি। ধ্রুব হতবাক হয়ে আবারও জিজ্ঞেস করলো সত্যি তুমি রান্না করেছ? শালুক বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো সমস্যা কি? ধ্রুব মুচকি হেসে বলল তুমি শুটকি রান্না করেছো শালুক? এটাই তো আমার কাছে আশ্চর্যের ব্যাপার। শালুক মাথা নিচু করে বলল আপনার তো অনেক প্রিয় খাবার এটা, তাই ভাবলাম একটু চেষ্টা করে দেখি। হালাল খাবারই তো এটা, তাহলে কেন এত নাক ছিটকাই? সেই জন্যই রান্না করেছি। ধ্রুব হাসল। তারপর বলল আমি জানি শালুক, তুমি কেন আজ শুটকি রান্না করতে চেষ্টা করেছ। ফ্রিজে মাছ মাংস কিছুই নেই। শালুক ধরা পড়ে গিয়ে মাথা নিচু করে ফেলল। তারপর বলল আমার আর খেতে ইচ্ছে করে না এসব। প্রতিদিন কিভাবে মানুষ মাছ মাংস খেতে পারে আপনিও বলুন। আপনি নিজেও তো পারেন না, প্রতিদিন আমাকেই খাওয়ান, নিজে খান না। ধ্রুব চুপ হয়ে যায়। শালুক আস্তে করে বলল বাড়া বাড়িয়েছে বলেছে আপনাকে? ধ্রুব চমকে জিজ্ঞেস করলো তোমাকে এই কথা কে বলেছে? শালুক মুচকি হেসে বলল বাড়িওয়ালা আন্টি এসেছে বিকেলে, উনি বলেছেন। ধ্রুব খাবার সাজাতে সাজাতে বলল তোমার এসব নিয়ে ভাবতে হবে না, আমি তো আছি। শালুক খেতে খেতেই বলল আপনার তো একটা টিউশন ছেড়ে দিতে হয়েছে,
আমি আজকে বসে বসে হিসেব করছি, আর আজকে জীবনের বড় হিসেব মেলাতে পেরেছি। আপনার চিন্তার কারণ বের করতে পেরেছি। ধ্রুব খাওয়া বন্ধ করেই বলল, কি বলছো তুমি? শালুক হাসল। জ্বরের কোটরে ঢুকে যাওয়া চোখের নিচে কালি জমেছে শালুকের। চোখ বড় বড় লাগছে আগের চাইতে এখন। ধ্রুবর মনে হলো এই বুঝি বনলতা সেনের সেই পাখির বাসার মতো বড় বড় চোখ। শালুক হেসে বলল, আপনি আবারও নিশাকে পড়ানো শুরু করেন। ধ্রুব চোখ মুখ শক্ত করে বলল, বাজে কথা বলবে না শালুক। শালুক বলল, আপনার মেন চিন্তা তো এটাই, উপার্জন কমে গেছে, তার উপর সামনের মাস থেকে ভাড়া দিতে হবে 17,000 টাকা। আমি বুঝতে পারছি আপনার মানসিক পেরেশানি কতটা এই মুহূর্তে। তার মধ্যে আমারও এরকম জ্বর হলো। নিশ্চয়ই আপনাকে অনেক ধার দেনা করতে হয়েছে। এই সময়ে এত খরচের মধ্যে আমার জন্য একজন বাড়তি মানুষ রাখতে হয়েছে। আমি খুব ছোট নই যে এসব বুঝবো না। ধ্রুব খাওয়া শেষ করেই বলল, এত বড়ও হয়ে যাওনি যে এত চিন্তা ভাবনা তোমাকে করতে হবে এই সময়ে। আমি আসি তো, আমাকে ভাবতে দাও। খাওয়ার পর শালুকের ওষুধ এনে খাইয়ে দিল ধ্রুব। বিছানায় শুয়ে তারপর বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শালুক, তোমাকে কোনো লেডিস হোস্টেলে উঠিয়ে দেই। আমি আবারও হলে চলে যাব। শালুক হতবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আপনার কাছ থেকে এক চুলো দূরে আমি যাব না। এসব চিন্তা বাদ দিন আপনি। ধ্রুব হাসল, কম্বল মুড়ি দিয়ে শুয়ে বলল, কাছেও তো আসো না আমার। শালুক তাকিয়ে রইল ধ্রুবর দিকে। তারপর ধ্রুবর বুকে মাথা রেখে বলল, এই যে কাছে আসি। ধ্রুব শালুকের হাত চেপে ধরে বলল, আরও কাছে আসা যায় না? যত কাছে আসলে দুজনে মিশে একাকার হয়ে যেতে পারবো। শালুক লজ্জা পেয়ে মাথা লুকালো ধ্রুবর বুকে। ফিসফিস করে বলল, ভীষণ ঠান্ডা পড়ছে। ধ্রুব শালুকের মতো ফিসফিস করে বলল, তাহলে আরও ঠান্ডা লাগুক তোমার শালুক, ভীষণ ভীষণ ঠান্ডা লাগুক, যাতে আমি হই তোমার উষ্ণতার চাদর। প্রথমবারের মতো দুজনের মধ্যে ভীষণ ভালোবাসার লেনাদেনা হলো। প্রবল শীতের রাতে দুজনে একে অন্যকে উষ্ণ করে তুলতে লাগলো। সে রাতে তৃপ্ত হলো দুজনের সাতক মন। শালুক সকালেই ধ্রুবকে বকতে লাগলো। ধ্রুব হাসতে লাগলো। এক অজানা সুখে ধ্রুবর দেহ মন তৃপ্ত হয়ে আছে। সোয়েটারের উপর শালুক চাদর জড়িয়ে নিল, তবুও যেন তার শীত কমছে না। ধ্রুবকে সেই কথা বলতে ধ্রুব হেসে বলল, আসো তাহলে, আবারও উষ্ণ করে দেই তোমাকে। শালুক লজ্জায় লাল হয়ে বলল, দূর, আপনি না ভীষণ খারাপ। এর চাইতে আমাকে ভালো লেডিস হোস্টেলে উঠিয়ে দিন। ধ্রুব শালুকের পাশে বসে হেসে বলল, এখন যে আমি কিছুতেই তোমাকে ছাড়বো না বোকা ফুল। ফুলটাকে অন্যত্র পাঠিয়ে দিলে রাতে তার শীত করলে আমি তো তার শীত দূর করতে পারবো না। এখন যে তোমাকে আরও শক্ত করে বেঁধে ফেলতে ইচ্ছে করছে নিজের সাথে। শালুক বলল, একটা কথা বলি, রাগ করবেন না বলুন। ধ্রুব বলল, আচ্ছা বলো। শালুক বলল, আমরা এই বাসাটা ছেড়ে দিই। এত বড় বাসার তো আমাদের কোনো দরকার নেই, তাই না? আমরা দুজন মানুষ, একটা রুম হলেও আমাদের চলে যাবে। অযথা 17,000 টাকা ভাড়া দিয়ে থাকার কি কোনো দরকার আছে? ছোট একটা বাসা নিন আপনি, এক রুমের হলে আরও ভালো হয়। এতে করে আমাদের সব দিক থেকেই সুবিধা হবে। ধ্রুব অপলক তাকিয়ে থেকে বলল, অনেক বড় হয়ে গেছিস তুই শালুক। তোর মনে আছে ছোটবেলায় এই তুই ভীষণ জেদ করতি, আমার সাথে একটা রুম আছে, তোর কেন নেই এটা নিয়ে। তুই বলতি তোর ভীষণ বড় রুম লাগবে। জোর করে ছাদের একটা ঘর দখল করেছিস তুই। আর আজ সেই তুই কি নাকি সুন্দর করে বলছিস একটা ছোট রুম হলেই চলবে। সময় কেমন করে খেলে মানুষকে নিয়ে, তাই না রে শালুক? ছিলি কোথায় রাজবাড়িতে, আমার জন্য তোকে এখন থাকতে হচ্ছে গাছতলায়। শালুক ধ্রুবর কাঁধে মাথা রেখে বলল, সেখানে আমি রাজকন্যা ছিলাম, অতিথি ছিলাম। সে রাজমহল আমার আজীবনের জন্য ছিল না। এখন আমার যা আছে তা একান্তই আমার। এখানে আমি রানী, সর্বাধিকারী এ রাজ্যের। এটাই যে আমার জন্য চিরস্থায়ী ঠিকানা। আপনি সাথে থাকলে আমি সব জায়গায় সব পরিবেশে থাকতে পারবো। আপনিও তো ছিলেন সে রাজ্যের যুবরাজ। আপনার যদি মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে তাহলে আমার কেন থাকবে না? ধ্রুব একটা চুমু খেয়ে বলল, কথা দিচ্ছি শালুক, একদিন একটা রাজবাড়ি করে দিব তোমাকে। সেদিন আর ধ্রুব শোরুমে গেল না। বহুদিন পর দুজনে বের হলো বাহিরে। একই সাথে একটু কিছুটা ঘোরাঘুরিও হবে, বাসাও দেখা হবে। এবার আর রেস্টুরেন্টে যাওয়া হলো না। টং দোকানে চা, রুটি, ফুচকা, চটপটি খেয়ে আনন্দ চিত্তে দুজনে বাসা খুঁজে বের করলো। পরের মাসে ছোট একটি বেডরুম, একটি কিচেন, একটা ওয়াশরুমের একটা বাসায় উঠল ধ্রুব আর শালুক। এখানে ভাড়া 8,000 টাকা। ধ্রুবর জন্য ব্যাপারটা স্বস্তিদায়ক। প্রায় 9,000 টাকার ব্যবধান। তবে সমস্যাটা হচ্ছে বাসাটা একটু বেশি ভিতরের দিকে। শালুকের সেসব নিয়ে কোনো সমস্যা নেই, বরং শালুক ভীষণ আনন্দিত। কেননা এখানে এরকম অনেকগুলো ফ্ল্যাট আছে একই ফ্লোরে, সবাই তাদের মতো করেই থাকছে। জীবনযুদ্ধে লড়ে যাচ্ছে সবাই। সকাল হতেই শুরু হয় সব ফ্ল্যাটের বাসিন্দাদের কথাবার্তার শব্দ বেশি আসে, বাচ্চাদের কান্নার শব্দ বেশি আসে।
কর্মমুখর মানুষ সাত সকালে বের হয়ে যায় নিজের জীবিকার তাগিদে। শালুকের পরীক্ষা সামনের মাসে শুরু হবে। শালুক সারাদিন মনোযোগ দিয়ে পড়াশোনা করে, বিকেলে রাতের জন্য রান্না করে। সন্ধ্যায় শালুকের কাছে আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দারা আসে। সবাই মিলে গল্প করে। যখন শালুকের মনে হয় এরা যেন সবাই তার কত চেনা। এক অন্য জীবন, যেন অন্যরকম অনুভূতি। একজন এক জেলা থেকে এসেছে, সবার কথাবার্তা আলাদা, রান্নাবান্নার নিয়ম আলাদা, চলাফেরার নিয়মও আলাদা। একটাই মিল সবার মধ্যে, সবাই একই রকম আর্থিক অবস্থা। সবাই খেয়ে পরে বেঁচে আছে, স্বামী সন্তান নিয়ে হাসি খুশি থাকছে। এক পদ তরকারি দিয়ে, একটা ভর্তা দিয়ে, একটা ডাল দিয়ে খেয়ে খুশি মনে একে অন্যের কাছে তা বলতে তাদের মধ্যে কোনো জড়তা নেই। লজ্জাও পায় না কেউ নিজেদের দৈন্যতা স্বীকার করতে। কেউ কাউকে বড় করতে চায় না, কার কি আছে সেসব নিয়ে প্রতিযোগিতাও হয় না। এরা সবাই যেন সবার ভীষণ আপন। শালুকের মনে পড়ল আগের বাসার কথা। তার টাইফয়েড হওয়ার পর বাড়িওয়ালার বউ প্রতিদিন বিকেলে তাদের বাসায় আসতো গল্প করতে। যেহেতু তার বাসায় কাজ করা মহিলাটি যার নাম দিলারা শালুকে দেখাশোনা করছে, সেই সুবাদেই তিনি আসতেন। এসলে জিজ্ঞেস করতেন কি রান্না করেছে আজকে, কি দিয়ে খেয়েছে শালুকরা। তারপর শুনে নাক কুঁচকে বলতেন আজ তারা বড় কাতলা মাছ এনেছেন, কোনোদিন গরুর মাংসের বিভিন্ন আইটেম, কখনো বড় ইলিশ মাছ। আফসোস করে দিলারাকে বলতেন, আহারে দিলারা, বাসা থাকলে তো খেতে পারতি। আজকে আমরা এই রান্না করেছি, সেই রান্না করেছি। দিলারা মরিন মুখে হেসে বলতো, বড় লোকের বাসায় খাওন দাওন আর এই গরিবের বাসায় খাওন কি আর একরকম হয় আপা? কিসের লগে আপনি কিসের তুলনা করেন? লজ্জায় তখন শালুকের চেহারা বিবর্ণ হয়ে যেত। নতুন শাড়ি জুয়েলারি পরে বাড়িয়ালি এলে শালুক তখন এক মনে আল্লাহকে ডেকে যেত। শাড়ির কত দাম, কোন ব্র্যান্ডের শাড়ি, জুয়েলারি কত থেকে নেওয়া, এসবের ফিরিস্তি শুনিয়ে বলতেন, তোমার তো এসব নেই মনে হয় শালুক। তোমার কানে ছোটে দুল ছাড়া আর তো কিছুই দেখিনি কখনো পড়তে। তোমার বরকে বলো না নাকি তোমাকে টাকা পয়সা দেয় না সে? আমার এসব দেখো, এগুলো আমি গত শুক্রবারই কিনে এনেছি নিজে গিয়ে। শালুকের রাগ হতো ভীষণ। সে যেভাবে আছে সেভাবেই তো সে সুখী, সে তো উচ্চাকাঙ্ক্ষা করছে না। তবে কেন উনি এসব কথা বলেন? এই যে ধ্রুব বাসায় ফেরার সময় মনে করে শালুকের জন্য একটা পাঞ্চ ক্লিপ, একটা ফুলের মালা, একটা গোলাপ ফুল, এক মুঠো কাঁচের চুড়ি, এক জোড়া পায়েল, এসব কিনে আনে আর নিজ থেকে। এসব পেয়ে শালুক যে পরিমাণ সুখ পায় তা কি 2 ভরি ওজনের কানের দুলের মধ্যে পাবে? 14-15 হাজার টাকা দিয়ে শাড়ি কিনে এনে পাবে। প্রিয় মানুষটা ভালোবেসে যাই এনে দেয়, তার চাইতে কি নিজের কেনা 1000 টাকা দামি জিনিসটা বড় হয়ে গেল কখনো? এই শোঅফে অতিষ্ঠিত হয়ে শালুক একদিন জবাব দিল, আন্টি, আঙ্কেল কি নিজ থেকে আপনার জন্য কিছু কিনে আনে না নিজে পছন্দ করে? বাড়ি হলে ইতস্ত করে বলে, আরে ওর সময় কোথায়, আমার ওর পছন্দ ভালো লাগে না, ও এসব কেনাকাটা করতে পারে না ভালো করে, আমি নিজেই কিনি নিজের পছন্দ মতো। শালুক হেসে বলে, আমার বর আমাকে ভালোবেসে আমার কথা মনে করে একটা গোলাপ এনে দেয় যখন, বিশ্বাস করেন আন্টি, মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে সুখী নারী আমি। আমাদের সংসারে হয়তো বিলাসিতা করার মতো কিছু নেই, কিন্তু সুখী হওয়ার মতো অনেক কিছুই আছে। মাঝরাতে আমি আমার বরের সাথে বারান্দায় বসে চাঁদ দেখতে পারি। সেই সময় কামিনী ফুলের এত মিষ্টি ঘ্রাণ ভেসে আসে আন্টি, আমার ছোট্ট বাসাটাকে আমার কাছে স্বর্গ মনে হয়। আমার বর যখন আমাকে কাঁচের ছুরি পরিয়ে দেয় পরম যত্নে, যাতে ছুরি ভেঙে আমার হাত না কেটে যায়, সেই সময় আমার ইচ্ছে করে সময়টাকে এখানেই থামিয়ে রাখি। এই মধুর সময় যেন কিছুতেই না কাটে। আমাদের অনেকগুলো মিষ্টি মুহূর্ত আছে, যেগুলো আপনার টাকা দিয়ে কেনা যাবে না আন্টি। আপনার সুখের মাপকাঠি হতে পারে দামি শাড়ি গহনা, আমার কাছে তা ভিন্ন। আমার সুখের মাপকাঠি হচ্ছে স্বামীর ভালোবাসা। সবার দৃষ্টিভঙ্গি তো আর এক না। আপনার কাছে যেটা সুখী হওয়ার কারণ, আমার কাছে সেটা মনে হয় লোক দেখানো, ফুটানি করা, নিজেকে সবার সামনে অযথাই জাহির করার প্রচেষ্টা, যার অন্তঃসার আসলেই শূন্য, পুরোটাই মিকি। তার পরের মাসে বাড়িওয়ালা বাসা ভাড়া বাড়িয়ে দিল। শালুক আপন মনে হাসতে লাগলো এসব মনে করে। আদনানের সৌদি যাওয়ার বিষয় হলো, টিকিটও কাটা হলো 15 দিন পরের। হুট করে আদনান বাড়ি থেকে উধাও হয়ে গেল। বাড়িতে কেউ আদনানের খোঁজ জানে না। আদনান কাউকে কিছু না জানিয়ে ঢাকা চলে এলো শালুকের সাথে শেষ একবার দেখা করতে। আদনান প্রথমে এলো ধ্রুবর হলে। ধ্রুবর বন্ধুদের ফেসবুক আইডি থেকে তাদের সাথে যোগাযোগ করলো। বন্ধুদের থেকে ধ্রুবর ফোন নাম্বার জোগাড় করে আদনান কল দিল ধ্রুবকে। আদনানের নাম্বার ধ্রুবর ফোনে সেভ করা ছিল। আদনানের কল পেয়ে ধ্রুব ভীষণ অবাক হলো। তার ফোন নাম্বার তো আদনানের জানার কথা না। বাড়িতে যেই নাম্বার দিয়ে ধ্রুব কথা বলে সেটা শুধু কথা বলার সময় অ্যাক্টিভ করে ধ্রুব। তাহলে এই নাম্বার কিভাবে পেল সে? ভাবনা চিন্তা করে ধ্রুব কল রিসিভ করলো। ভাঙা ভাঙা স্বরে আদনান জিজ্ঞেস করলো,
কেমন আছিস ধ্রুব? ধ্রুব চোখ ভিজে উঠতে চাইল। সামনে নিল ধ্রুব নিজেকে। নিরুত্তাপ কণ্ঠে জবাব দিল, ভালো আছি। আদনান বলল, আমি ঢাকায় এসেছি, একবার শালুককে নিয়ে আমার সাথে দেখা করতে পারবি? ভয় নেই, তোর কাছ থেকে আমি ছিনিয়ে নিব না শালুককে। আমি জানি নিজের জিনিসের যত্ন তুই কত ভালো করে নিতে জানিস। ধ্রুব বলল, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এরকম কেউ নেই আমার কাছ থেকে শালুককে আলাদা করতে পারবে। এই ভয় ধ্রুব করে না। আদনান বলল, কোথায় আসতে পারবি আমাকে টেক্সট করে জানিয়ে দিস, আমি হাজির হয়ে যাব। ধ্রুব কিছু বলল না। আদনান বলল, আমি দেশ থেকে চলে যাব ধ্রুব, 15 দিন পরে আমার ফ্লাইট চট্টগ্রাম এয়ারপোর্ট হয়ে। শেষবার তোদের সাথে দেখা করে যেতে চাই। তোদের কাছে ক্ষমা না চাইতে পারলে আজীবনের জন্য নিজের কাছে নিজে অপরাধী হয়ে থাকবো। রাতে শালুক ধ্রুবর সাথে একটা রেস্টুরেন্টে এলো। কেন আসছে সেটা ধ্রুব শালুককে আগে বলেনি। চেয়ারে আদনানকে দেখে শালুক ভূত দেখার মতো করে চমকে উঠল। খামছে ধরে রাখলো ধ্রুবর হাত। ধ্রুব শালুকের হাত আলতো করে চেপে ধরে বলল, আমি আছি তো, তোমার ভয়ের কিছু নেই। শালুক ধ্রুবর এক বাহু শক্ত করে চেপে ধরে বসে আছে। সারা শরীর তার কাঁপছে, বুকের ভিতর হাতুড়ি পেটা করছে। কিছুতেই বুঝতে পারছে না শালুক ধ্রুব কেন এলো আদনানের কাছে তাকে নিয়ে। কষ্টে তার দুই চোখ টলমল করতে লাগলো। এই মানুষটাকে শালুক দ্বিতীয়বার আর দেখতে চায়নি। ধ্রুব তো জানতো, তবুও কেন নিয়ে এলো এখানে। মাথার উপর নানান রঙের আলো, এসি চলছে না, ফ্যানও বন্ধ। শালুক টের পেল যেন সে ঘামছে। আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সামনে বসা দম্পতির দিকে। তারপর হেসে ধ্রুবকে বলল, কেমন আছিস তোরা? ধ্রুব বলল, ভালো আছি। আদনান এরপর কি বলবে খুঁজে পেল না। শালুকের দিকে লজ্জায় ভয়ে তাকাতে পারছে না সে। কেমন গলা শুকিয়ে যাচ্ছে তার হঠাৎ করে। টেবিলের উপর থেকে একটা পানির বোতল নিয়ে ডকডক করে আদনান পানি পান করলো। শার্টের হাতায় মুখ মুছে বলল, হঠাৎ করে নার্ভাস লাগছে কেন জানি। ধ্রুব হাসল। ধ্রুব সেই হাসি আদনানের কলিজায় গিয়ে লাগলো। কেমন তাচ্ছিল্যের হাসি ধ্রুবর, যেন ধ্রুবর হাসি তাকে বলছে, তোমার মতো নির্লজ্জ মানুষ আবার নার্ভাস হয় নাকি। নিজেকে দাতস্থ করে আদনান বলল, শালুককে আমার ছোটবেলা থেকে ভালো লাগতো, তবে তা শুধু ভালো লাগাই ছিল, কেননা তখন নয়নার সাথে আমার প্রেম ছিল। নয়নার সাথে প্রেম আমি কখনোই সিরিয়াসভাবে নেইনি, এমনকি কথা বলতাম যাতে সময় কেটে যায়। এরই মধ্যে বাসায় বড়রা অনেকেই টের পেয়ে গেল ব্যাপারটা। কারো কোনো আপত্তি দেখলাম না। আমিও নিশ্চিন্তে নয়নার সাথে প্রেম করতে লাগলাম। কিন্তু নয়নাকে সত্যি বিয়ে করে সংসার করব এই মনোভাব আমার ক্ষণিকের জন্য মনে এলেও তা আমি এত গভীরভাবে পাত্তা দেইনি। মা মাঝে মাঝে বলতাম, আমি বিরক্ত হতাম শুনে। এরপর সুযোগ এলো আমেরিকা যাওয়ার। আমার তখন দুচোখ ভর্তি নতুন স্বপ্ন। আমেরিকা স্বপ্নের দেশ আমার। ওখানে যাওয়ার পর আশার সাথে সম্পর্ক হওয়ার পর আমার কেন জানি না মনে হতে লাগলো আশা আমার জন্য পারফেক্ট না। কিন্তু আশাকে বিয়ে করতে পারলে আমি রাজত্ব রাজকন্যা দুটোই পাবো। আমার খালাও আমাকে খাতির করতে লাগলো। ও দেশের ছেলেদের চাইতে যে বাঙালি ছেলেদের চরিত্র যথেষ্ট ভালো তা খালা বেশ বুঝতে পেরেছেন। তাছাড়া ওখানে ডিভোর্স, লিভ টুগেদার এসব কোনো ব্যাপারই না। খালা খালা বাঙালি মেয়ে তো, তাই চেয়েছে আশার বিয়ে আমার সাথে হোক, অন্তত তার মেয়ের সংসার তাহলে ভেঙে যাবে না। কিন্তু আমার মাথায় তখন অন্য প্ল্যান। আশা অনেকের সাথে ক্লোজ হয়েছে, হাগ, লিপ কিস, এমনকি বিছানা অবধিও চলে গেছে। সেসব আশার নিজের স্বীকারোক্তি। সেই মুহূর্তে আমার মনে হলো এরকম একটা মেয়ের সাথে আমি আজীবন থাকতে পারবো না। আবার তাকে ফিরিয়ে দিলে সোনার ডিম পাড়া হাসছে, অনেক কিছুই হাতছাড়া হয়ে যাবে। আমার কুটিল মন, লোভী মন, স্বার্থপর মন তো নিজেরটাই খুঁজে গেছে সে নিজেই। নিজের সুবিধা, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলো। তাই সে বারবার মনে হতো বউ হিসেবে দরকার আমার শালুকের মতো দুষ্টু মিষ্টি একটা মেয়ে। এরপর থেকে মনের পর্দায় শালুকের আনাগোনা বাড়তে লাগলো। সিদ্ধান্ত নিলাম আশাকে বিয়ে করে একেবারে আমেরিকায় সেটেলড হওয়ার পর তাকে ছেড়ে দিব। এরপর শালুককে বিয়ে করব। এতে আমার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আশাকে ছাড়ার জন্য উপযুক্ত কারণের অভাব হতো না আমার। দুজনের দেশ, কালচার যেহেতু আলাদা, আশা আমার সাথে অ্যাডজাস্ট করতে পারতো না আমি জানতাম। আশার কাছে ভালো হওয়ার জন্য আমি আশাকে হ্যাঁতে হ্যাঁ, আশার নাতে না মেলাতে থাকি। আমিও বোকা ছিলাম। আশা যে ভীষণ চালাক মেয়ে তা আমি ধরতেই পারিনি। আশা আমাকে নিয়ে খেলছিল। তার এই খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি কিছুতেই বুঝতে পারিনি। ফোনে শালুকের সাথে মাঝে মাঝেই কথা বলতাম। শালুকের বয়স কম, আমার কথা শুনে শালুক হয়তো আমাকে নিয়ে ভাবতো কখনো, আমি সেটা জানি না। শালুক কখনো আমাকে ফিডব্যাক দেয়নি। আমি বলতাম, ও চুপ করে শুনতো। এরপর আশা ধরে বাংলাদেশে আসবে বলে। ওর আশা হয়নি এদেশে। আমিও ভাবলাম এই সুযোগ, দেশে গেলে মাকে বলে বিয়ের ব্যবস্থা করে নিব। সবই ঠিক ছিল।
আশা যাতে শালুকের প্রতি আমার দুর্বলতা টের না পায়, তাই আশার সামনে সবসময় শালুককে ছোট করেই কথা বলতাম, হাসাহাসি করতাম শালুককে নিয়ে। কিন্তু মনে মনে শালুককে সরি বলতাম। মাঝে মাঝে ইচ্ছে হতো শালুককে বলে দেই, এসব বান শালুক, অভিনয়, শুধু তোর আর আমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য। এর মধ্যে তুইও বাড়িতে গেলি। কিছুদিন পর টের পেলাম আশা তোর প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়েছে। আমার মনে হতে লাগলো এত বছর ধরে যে মাছ আমি খেলিয়ে খেলিয়ে বড়শিতে গাঁথার চেষ্টা করছি, সে মাছ কিনে তুই খালি হাতেই শিকার করতে যাচ্ছিস। তুই বল, আমার কষ্ট হবে না? আশা তো সব কিছুতেই মুগ্ধ হয়, তোর সাথে সব সময় আমাকে তুলনা শুনতে হয়। আমার সারা শরীর জ্বলে যেত এসব শুনে। ভীষণ রাগ হতো তোর উপর। কেন বাড়িতে এলি তুই এই ক্ষোভে? তোকে মাঝে মাঝে কী যে করতে ইচ্ছে করতো বলে বোঝাতে পারবো না। এরপর যখন দেখলাম আশা তোর সাথে ঘুরে বেড়ায়, হাসাহাসি করে, তখন আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। আমার তখন মনে হলো কিছু একটা করতেই হবে এবার। আমি তখন প্ল্যান করলাম, আফিফের বিয়ের আগের রাতে ঠিক করলাম তোকে ভীষণ বদনাম করে দিব, যাতে আশার মোহ কেটে যায়। এবারও আমার ভাগ্য আমার সহায় ছিল না। শালুককে নিয়ে আমি এই প্ল্যান করিনি। আমি পাঠিয়েছিলাম শাপলাকে, কিন্তু কেন জানি শাপলার বদলে শালুক চলে গেল তোর রুমে। এরপর আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম। আমার মুখে রাগ ছিল না শাপলার জায়গায় শালুককে দেখার পর। সেই মুহূর্তে আমার যে কী পরিমাণ কষ্ট হচ্ছিল আমি কাউকে বোঝাতে পারিনি। এরপর আশাও আমাকে ছেড়ে চলে গেল। তখন আমার হতাশা আরও বেড়ে গেল। আশা যদি যাওয়ারই ছিল তবে কেন এত দেরিতে গেল? তাহলে তো আমি শালুককে হারাতাম না। এরপর শালুক যখন বাড়ি গেল আমার মনে হলো শালুককে সব কিছু খুলে বলতে হবে। আমি চেষ্টা করেছি কিন্তু শালুক আমার সাথে কথা বলেনি। তখন আমি রাতে আবারও শালুকের রুমে গেলাম। শালুকের বিন্দুমাত্র ক্ষতি করার কোনো ইচ্ছে আমার ছিল না। আমি শুধু এই কথাগুলোই শালুককে বলতে চেয়েছি। সেদিনও আমি পারিনি। তাই আজ ভাবলাম, আজ যদি না বলে যেতে পারি তবে সারা জীবনের জন্য আমাকে অনুতপ্ত হয়ে থাকতে হবে। আমার সব কথা বলা শেষ। এবার আমার শান্তি। ধ্রুব শালুক দুজনেই চুপ করে রইল। তারপর কফি খেয়ে ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে এলো। আদনান চলে গেল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে আদনান শেষবারের মতো ধ্রুবকে একটা মেসেজ পাঠালো, একটা কবিতা থেকে। আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জড়িয়ে দিল আমার চোখ, পুড়িয়ে দিল শেখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক, তোরা ভালো থাকিস দুজনেই। সব কিছু আবারও সুন্দর করে চলছে। জীবন কেটে যাচ্ছে আপন গতিতে। শালুকের এসএসসি পরীক্ষা শেষ হলো। শালুক তখন বাড়িতে গিয়ে নির্ভয়ে থাকতে পারলো আদনান দেশে না থাকায়। ধ্রুবর চাকরি হলো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। শাহরুখের রেজাল্ট হলো। এসএসসি পরীক্ষায় শালুক জিপিএ 4.89 পেল। শালুকের এই সাফল্য সবচেয়ে বেশি খুশি হলো ধ্রুব। অফিসের কাছাকাছি একটা কলেজে শালুককে ভর্তি করিয়ে দিল। নতুন কলেজে নতুন নতুন বন্ধু হলো শালুকের। পড়ালেখা, বন্ধুবান্ধব, আড্ডাবাজি, সংসার সবকিছুই শালুক খুব সুন্দর করে সামলাতে লাগলো। কিন্তু সুখ সবসময় মানুষের কপালে থাকে না। উত্থান পতন নিয়েই জীবন। তেমনি এক বিকেলে শালুক বইয়ের বাজে একটি চিঠি পেল। কোনো একজন একটি চিঠি পাঠিয়েছে শালুককে, ভালোবাসার চিঠি। শেষ চিঠি পড়ে শালুক থরথর করে কেঁপে উঠল। ধ্রুবকে জানাবে জানাবে করে ভয়ে জানালো না, যদি ধ্রুব তাকে ভুল বুঝে এই ভেবে। তাছাড়া অফিসের কাজে ধ্রুবকে ভীষণ ব্যস্ত থাকতে হয়। রাতে শালুককে পড়াতে বসে ধ্রুব, নিজেই ফাইলপত্র নিয়ে বসে। কাজের ব্যাপারে ধ্রুব ভীষণ সিরিয়াস। শালুককে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য ধ্রুব তখন মরিয়া। এরই মধ্যে বাড়ি থেকে খবর এলো ধ্রুবর দাদি ভীষণ অসুস্থ। অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে ছুটল দুজনেই। সিতারা বেগম স্ট্রোক করেছেন। এক পাশ সম্পূর্ণ অচল হয়ে গেছে তার। ধ্রুবর হাত ধরে সিতারা বেগম বললেন, আমার একটা কথা রাখবি ভাই? ধ্রুব দাদির চামড়া কুঁচকে যাওয়া হাত শক্ত করে ধরে বলল, রাখবো দাদি, কি কথা তুমি বলো। সিতারা বেগম দুচোখের পানি ছেড়ে দিয়ে বললেন, একবার তোর মায়ের সাথে দেখা করে আয় শালুককে নিয়ে। কতবার যে খবর পাঠিয়েছে তোকে একটা নজর দেখতে চাই বলে। যাবি? ধ্রুব জবাব দিতে পারল না, কি বলবে সে। বাড়িতেই প্রথম শালুক আর ধ্রুব একসাথে থাকবে। শালুকের খুবই অস্বস্তি লাগছে এখন। হঠাৎ করে কেমন লজ্জা লজ্জা লাগছে। অথচ যখন ঢাকায় প্রথম দুজনে একসাথে একই বিছানায় ঘুমিয়েছে তখনও শালুকের এরকম লাগেনি। আজ কেন এরকম লজ্জা তাকে জাগিয়ে ধরেছে। শালুকের সারা মুখমণ্ডল লাল হয়ে গেছে। শাপলা এসে শালুকের পাশে বসে পড়ল। তারপর হেসে বলল, তোকে আজ ভীষণ সুন্দর লাগছে শালুক, বিবাহিত মহিলার মতো লাগছে। শালুক লজ্জা পেয়ে বলল, শাড়ি চেঞ্জ করে ফেলি আপা। শাপলা বাধা দিয়ে বলল, না না, চেঞ্জ করিস না, ভীষণ সুন্দর লাগছে তোকে শাড়িতে। তুই যে এত অপরূপা, আগে কখনো খেয়ালই করিনি। নজর যেন না লাগে কারো। লজ্জাবতী লতার নেই শালুক আরও নুয়ে গেল এই কথা শুনে।
হাসনা বেগম এলেন একটা বক্স হাতে নিয়ে। তারপর বক্স থেকে সব গহনা বের করে একে একে শালুককে পরিয়ে দিতে লাগলেন। গলার হার, সীতাহার, কানের দুল, টিকলি, হাতের দুটো রিং, নাকের ফুল। মেয়েদের জন্যই গড়িয়ে রেখেছেন তিনি এসব। আজ শালুকের গহনা শালুকের গায়ে পরিয়ে দিয়ে বললেন, মাশাল্লাহ, আমার শালুক মাকে আজকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। আল্লাহ যে আমার ঘর আলো করে এরকম দুটো ছাদ দিয়েছে, এতদিন তো আমি তা খেয়াল করেই দেখিনি। শালুক মন খারাপ করে বলল, আগে কেন দেখালে না মা? তাহলে অন্তত পড়ালেখা করে করে আমার মাথাটা নষ্ট করতে না। হাসনা বেগম হেসে বললেন, এখন তো আর মা লেখাপড়ার জন্য বকাঝকা দেই না। এখন তবে লেখাপড়া কে করছে? শালুক লাজুক হেসে বলে, তুমি দাও না, তোমার বদলে অন্যজন তো আছেই। হাসনা বেগম মেয়ের চিবুকে হাত দিয়ে বললেন, বড় ভাগ্য করে এরকম স্বামী পেয়েছিস মা, তাকে সম্মান দিতে শিখ। তুই বড়ই ভাগ্যবতী শালুক। ধ্রুবর মতো মানুষের স্ত্রী হওয়া চারটিখানি কথা নয়। শালুকের মাথা নিচু হয়ে গেল মায়ের কথা শুনে। সে জানে যে সে আসলেই ভাগ্যবতী। এরকম একজন মানুষ এই সময় খুঁজে পাওয়া যায়? এ বিচ্ছেদের যুগে এসে যে এরকম একজন মানুষ পেয়েছে যে কিনা তাকে দু হাতে আগলে রাখে, ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়, যার চোখের দিকে তাকালেও নেশা ধরে যায়, ভালোবাসা দিতে যে বিন্দুমাত্র কার্পণ্য করে না, এরকম মানুষ কয়জনে পায়? ধ্রুব রুমের দিকে আসছিল। সাহস করে ফরিদা বেগম ধ্রুবর সামনে এসে দাঁড়ালেন। ভীষণ অবাক হলো ধ্রুব ফরিদা বেগমকে দেখে। সৎমা হয়ে আসার পর উনি প্রথম প্রথম ধ্রুবকে ভীষণ কষ্ট দিতেন। তারপর কি হলো কে জানে। আস্তে আস্তে তিনি শুধরে গেলেন, কিন্তু ধ্রুব তাকে আপন করে নিতে পারল না। কিছু মানুষ মন থেকে একবার উঠে যাওয়ার পর কিছুতেই যেন আর মনে জায়গা করে নিতে পারে না। ফরিদা বেগম ধ্রুবর সামনে এসে বললেন, আমি জানি ধ্রুব, আমাকে তুমি ভীষণ অপছন্দ করে। একটা সময় আমিও তোমাকে সহ্য করতে পারতাম না। তুমি নিজে ভেবে দেখো না, যার বউ হয়ে এলাম সে যদি দেখে সারাক্ষণ প্রাক্তন ছবির স্ত্রী দেখে রাত কাটায়, আমাকে গালমন্দ করে গায়ে হাত তোলে, তখন সদ্য বিবাহিত সেই মেয়েটির মানসিক অবস্থা কেমন হয়? আমার মনের কষ্ট আরও বেড়ে যেত। তখন তোমাকে দেখলে, অল্প বয়সে বিয়ে হয়েছে, এসে সতীনের ছেলে, সতীনের স্মৃতি, এসবই দেখতে হচ্ছে আমাকে। আমার নরম মনে কী পরিমাণ আঘাত লাগতো তা তোমার বাবা কখনোই বুঝতে চাইতো না। আমি সেজন্যই তোমার উপর অত্যাচার করতাম। একটা সময় নিজের ভুল নিজেই বুঝতে পারি। তোমার মা হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি, কিন্তু ততদিনে অনেক দেরি করে ফেলেছি আমি। তুমি আমাকে এরপর আর সহ্যই করতে পারতে না। আমার দোষ, আমি মেনে নিয়েছি বাবা। আমাকে মা বলে না মানো, কিন্তু ছেলের বউয়ের প্রতি শাশুড়ির যে দায়িত্ব তা অন্তত পালন করতে দাও। তুমি আমার বড় ছেলে। তোমার বাবা তোমাদের 3 ভাই বোনের জন্য বিয়ের গহনা গড়িয়ে রেখেছেন অনেক আগেই। আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছি যেদিন তুমি আর বৌমা এই বাড়িতে একই সাথে আসবে, সেদিনে তোমার বউয়ের সব গহনা তাকে পরিয়ে দিব। তোমার শাশুড়ি গিয়ে মেহেকে গহনা পরিয়ে দিয়েছে। আমি হতভাগে পারছি না তোমার বউকে কিছু দিতে। যদি তুমি রেগে যাও এই ভয়ে। লজ্জায় তোমার বাবা তোমার সামনে আসতে পারছে না। আমি নিজেও লজ্জিত। তবুও আজ মায়ের অধিকার নিয়ে সামনে এসে দাঁড়িয়েছি। আজকে ওকে ফিরিয়ে দিবে বাবা? ধ্রুবর কেমন যেন লাগছে। এত বছর ধরে বুকের ভিতর যে আগুন চাপা দিয়ে রেখেছিল, সেই আগুন আজ আবারও জ্বলে উঠতে চাইছে। ধ্রুব বড় বড় করে নিঃশ্বাস নিল। নিজেকে নিজে জিজ্ঞেস করল, আর কতদিন? নিঃশ্বাসের বিশ্বাস আছে কি? কে জানে কখনকার মরণের ডাক চলে আসে। মিথ্যে অভিমান জমিয়ে রাখলে কি আর আমার শৈশবের সেই ক্ষত মুছে যাবে? আল্লাহর কাছে সব বিচারের ভার সঁপে দিলাম আমি। এরা সবাই আমার আপন। এদের সাথে আর কতদিন দূরত্ব রেখে চলবো? ফরিদার হাত ধরে ধ্রুব বলল, বাবা কোথায়? ফরিদার দুচোখ জলে ভিজে গেল। এই প্রথম ছেলে তার হাত ধরে কথা বলছে। এই পরিবারে এসে ফরিদা শিখেছে সবাই মিলে একসাথে থাকার আনন্দ। আজ সেই আনন্দ শতভাগ যেন পূর্ণ হলো তার। ধ্রুব মায়ের সাথে বাবার রুমে গেল। অনেকদিন পর বাবাকে দেখছে ধ্রুব। একটা শেওলা রঙের শার্ট পরে বসে আছেন চেয়ারে, সামনে একটা বই খুলে রাখা। ধ্রুব গিয়ে বাবার কাঁধে হাত রাখলো। সেলিম সাহেব পিছনে তাকিয়ে দেখেন ধ্রুব দাঁড়িয়ে আছে। চমকে উঠে দাঁড়ালেন তিনি। ধ্রুব বাবাকে কথা বলার সুযোগ না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। বহুদিন আগে ছেলের সাথে করা সব অন্যায় চোখের সামনে ভেসে উঠল সেলিম সাহেবের। বুকটা বিষিয়ে গেল তার গভীর বেদনায়। হায়, কি অবিবেচক ছিলেন তিনি তখন। রাগে ক্রোধে কেমন অন্ধ হয়ে পড়েছিলেন তিনি সেই সময়। যে নিজের ছেলের সাথে অমানবিক আচরণ করত, তার বুক কাঁপেনি তখন। মা হারানো ছেলেটাকে যখন তার উচিত ছিল বুকে টেনে নেওয়া, তখন তিনি তাকে দূরে সরিয়ে দিয়েছেন। আজ নিজের অন্যায় কাজের জন্য নিজে অনুতপ্ত হচ্ছেন বারবার। চোখ বেয়ে শ্রাবণের দ্বারা নেমেছে। কথা বলতে পারলেন না তিনি। শুধু তার ফোঁফানো শব্দই শোনা যাচ্ছিল। বুকের ভিতর যেন খামচে ধরে আছে কেউ তাকে। এক অজানা হাহাকার শক্ত করে চেপে ধরেছে তার হৃৎপিণ্ড।
ধ্রুব বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, কাঁদবেন না বাবা, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি এখন বুঝি নিজের স্ত্রীর প্রতি একজন মানুষের কি পরিমাণ গভীর ভালোবাসা থাকলে সে এত পাগলামি করতে পারে। আমার আজ আফসোস হচ্ছে যে আমার মা একজন সত্যিকারের ভালোবাসার মানুষ পেয়েও তাকে ধরে রাখতে পারেনি। আপনি কেন কোনো ভুল করেননি বাবা, আপনার জায়গায় অন্য কেউ হলে নিজেকে সামলাতে পারতো না। কাঁদতে কাঁদতে সেলিম সাহেব বললেন, আমাকে মাফ করে দিস বাবা, আমি তো যোগ্য পিতা হতে পারিনি, আমি তোকে ভালো রাখতে পারিনি। ধ্রুব বলল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই বাবা, আপনিও আমাকে ক্ষমা করবেন। আপনাকে আমিও অনেক কষ্ট দিয়েছি, বারবার আপনার ডাক আমি প্রত্যাখ্যান করেছি, আমি লজ্জিত বাবা। বাবা ছেলের এই মিলন দেখলো বাড়ির প্রতিটি সদস্য। ফরিদা বেগম এক পাকে ছুটে গিয়ে সবাইকে ডেকে এনেছে। বাবা ছেলের সাথে সাথে সবাইও কাঁদছে। কেন কাঁদছে কেউই জানে না। এক গভীর বিষাদ মিশ্রিত আনন্দ সবাইকে ছুঁয়ে যাচ্ছে, নিজেরা না চাইতেও চোখ ভিজে যাচ্ছে। বাবা ছেলের মিলন দৃশ্যের চাইতে সুন্দর কোনো দৃশ্য যেন কেউ দেখেনি আর কখনো। উপহারের পর উপহার পেয়ে শালুক অবাক। এত গহনা তার! অবাক হচ্ছে শালুক এসব দেখে। তার মায়ের চাইতেও বেশি গহনা দিয়েছে ফরিদা বেগম। এত গহনা শালুক কী করবে? ধ্রুব রুমে আসতে আসতে অনেক রাত হলো। শাড়ি পরে ঘুমিয়ে থাকা শালুকের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ধ্রুবর মনে হলো, মনের মতো স্ত্রী পাওয়াও আল্লাহর দেওয়া একটা রহমত যেন, যাকে কাছে টানতে গেলে কোনো জড়তা আসে না, যার দিকে তাকালে মনের সব পেরেশানি কেটে যায়, যার হাসি অন্তরে সুখের দোলা দেয়। সারাদিনের সব ব্যস্ততা ক্লান্তি যার মুখের দিকে তাকালেই হারিয়ে যায়, সেই তো স্ত্রী। সৃষ্টিকর্তার সব নিয়ম কি আশ্চর্য রকমের সুন্দর। আল্লাহর শুকরিয়া আদায় করল ধ্রুব। শালুকের কপালে ঠোঁটে ছোঁয়া লাগতেই শালুক জেগে গেল। লজ্জা না পেয়ে শালুক নিজে ধ্রুবকে চুমু খেলো। তারপর ধ্রুবকে জড়িয়ে ধরে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। আমি ভয়ে এতদিন আপনার কাছে লুকিয়েছি, কিন্তু আজ মনে হচ্ছে ভুল করেছি। আমার উচিত ছিল সবার আগে আপনাকেই ব্যাপারটা জানানো। আপনি আমার উপর রাগ করবেন না প্লিজ। ধ্রুব হেসে বলল, তোমার সেই প্রেমপত্রের কথা বলতে চাও? শালুক চমকে গেল শুনে, গলা শুকিয়ে গেল তার। ধ্রুব পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, বউ আমার, আমি খেয়াল রাখবো না তাই কি করে হয়? ছোটবেলা থেকে দেখে শুনে রেখেছি, আর এখন বুঝি এমনি এমনি ছেড়ে দিব ভাবছ? তোমার বই খাতা গুছিয়ে রাখতে গিয়ে আমি চিঠিটা পেয়েছি, পড়ে হেসেছিও কিছুক্ষণ। কি পাগলের মতো কথা বলো তো তুমি? তুমি প্রেম করতে রাজি না হলে সে নাকি ঘুমের ওষুধ খাবে। প্রেম ভালোবাসা এত সস্তা না শালুক। তুমি যেভাবে ইগনোর করে যাচ্ছে সেভাবেই করো, দেখবে ওই ছেলে 2 দিন পর নিচ থেকেই সরে যাবে পাত্তা না পেয়ে। আমার বউয়ের উপর আমার ভরসা আছে। শালুক ফিসফিস করে বলল, আপনি এত ভালো কেন? ধ্রুব ফিসফিস করেই বলল, বেশি ভালো? শালুক বলল, হ্যাঁ। ধ্রুব বলল, তাহলে চলো আজ একটু খারাপ হই। আমার বোকা ফুল এত সুন্দর করে শাড়ি পরেছে, আজ রাতে যদি একটু খারাপ না হই তবে পুরুষ হয়ে জন্মানো বৃথা হয়ে যাবে। আজ সারা রাত আমি ভীষণ 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 রকমের খারাপ থাকবো শালুক। লজ্জায় শালুক চোখ বন্ধ করে ফেলল। ধ্রুব রুমের বাতি বন্ধ করে দিল। সকাল হতে শালুকের মনে হলো এর চাইতে লজ্জাজনক সময় আর তার জন্য আসেনি। এতগুলো মানুষের সামনে গিয়ে এই লোক গরম পানি করে এনেছে। লজ্জা শালুকের ইচ্ছে করলো মাটির সাথে মিশে যেতে। ধ্রুব শালুকের দিকে তাকিয়ে বলল, উঠবা নাকি আমিও আসবো কম্বলের নিচে? শালুক দরমড়িয়ে বিছানায় উঠে বসলো। তারপর বলল, আপনি এরকম কেন? লজ্জা নেই আপনার একটুও? ধ্রুব হেসে বলল, শালুক ফুলে লাজ নাই, রাইতে শালুক ফোটেলো। রাইতে শালুক ফোটে, যার যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়ে হাত কেনে বান্দাইলি। লজ্জা শালুক ধ্রুবর বুকে আশ্রে পড়ল। ধ্রুবর বুকে মুখ ঘষতে ঘষতে বলল, আমার বুঝি লাজ নাই? ধ্রুব হেসে বলল, আমার শালুক তো লজ্জাবতী। কে বলে তার লাজ নেই? লজ্জাবতী বলেই তো আমার ইচ্ছে করছে তাকে আবারও লজ্জা দিতে। শালুক ধ্রুবর কাছ থেকে সরে বলল, দূর বদলোক, সবসময় শুধু এসব বলে। আপনি কিভাবে পারলেন পানি গরম করে আনতে বলেন তো? ধ্রুব হেসে বলল, হিটার নিয়ে এসেছি বোকা ফুলের জন্য, যাতে সে আমাকে কোনো রকম অজুহাত দেখাতে না পারে। হিটার দিয়ে পানি গরম করেছি, কাউকে বলতে হয়নি নিচে গিয়ে। শালুক বলল, ছি, আমি আরও লজ্জায় শেষ। ভাবলাম আপনি নিচে গিয়ে এনেছেন, তাহলে তো আমি আজকে এই রুম থেকে বেরিয়ে হতে পারতাম না। শালুক গোসল করে কলাপাতা রঙের একটা শাড়ি পরে নিল। এই শাড়িটি ধ্রুব গতবার বাড়িতে আসার সময় শালুকের জন্য কিনে দিয়েছিল ব্যাগে, সাথে ম্যাচিং করে চুড়ি। শাড়ি ছাড়াও নতুন 3টি ড্রেস, 2 জোড়া জুতা, হেয়ার ব্র্যান্ড, ফানস্ক্রিপ এগুলো কিনে দিয়েছিল। শালুক ঠিকই করেছে, সব পরবে ধ্রুব সামনে। ধ্রুবকে দিল চুড়ি পরিয়ে দেওয়ার জন্য। একটা একটা করে যত্ন করে ধ্রুব শালুককে চুড়ি পরিয়ে দিল। চুড়ি পরানোর দায়িত্ব ধ্রুব ভীষণ মনোযোগ দিয়েই করে, যেন একটু এদিক সেদিক হলে মহা বিপদ ঘটে যাবে।
শালুক বলল, আমরা কখন যাব? ধ্রুব জিজ্ঞেস করলো, কোথায়, ঢাকায়? শালুক হেসে বলল, না, মেজো চাচির সাথে দেখা করতে। ওনাকে আমার দেখার খুব শখ। ধ্রুব দুই চোখ টলমল করতে লাগলো। তার কি কম ইচ্ছে করছে মায়ের সাথে দেখা করার? মায়ের চেহারাটা কেমন যেন এখন অস্পষ্ট লাগছে। মা কি এখন আগের মতো আছে? সে লম্বা ঘন চুল কি আছে তার? এখনও কি আগের মতো গান গায় মা? কতগুলো বছর হয়ে গেছে ধ্রুব কাউকে মন ভরে মা বলে ডাকতে পারিনি। শালুক ধ্রুবর মুখোমুখি বসে বলল, আমি জানি আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন, কিন্তু একবার ভেবে দেখুন তো, আজ যদি চাচির কিছু হয়ে যায়, আপনি তাকে শেষবার দেখতে না পারেন, সারা জীবন এই আক্ষেপ আর মিটাতে পারবেন তো? কার কখন মরণ চলে আসে কেউ বলতে পারে না। ওনার যদি কিছু হয়ে যায়, ওনারও তো কষ্ট থেকে যাবে, শেষবারের মতো ছেলের মুখখানা দেখতে পাননি বলে। ধ্রুব শালুককে জড়িয়ে ধরে বলল, আমার সাথে কেন এমন হলো শালুক? আমি কি অপরাধ করেছি? বাবা মা থেকেও আমি অনাথের মতো বড় হতে হয়েছে আমাকে। পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকার স্বপ্ন তো আমারও ছিল। তবে আমি কেন আমার মতো বড় পরিবার থাকার পরেও বড় হলাম একা? কেন আমার দুঃসময়ে আমি কাউকে পাইনি? ভীষণ জ্বরের সময় একটা দরদি হাতের স্পর্শ তো আমিও পেতে চেয়েছি, কিন্তু আমি পাইনি। আমার বুকের ভিতর যদি কাউকে দেখাতে পারতাম, তবে দেখতে পেতে এই বুকে কেমন পোড়া ক্ষত বিক্ষত হয়ে আছে। শালুক বেজা চোখে তাকিয়ে বলল, আমি আমার ভালোবাসা দিয়ে আপনার মনের সব ব্যথা দূর করে দিব। আপনি এভাবে ভেঙে পড়বেন না প্লিজ। আমরা আমাদের ভবিষ্যৎ খুব সুন্দর করেই তুলব। মোতির মা দরজায় নক করে বলল, নাস্তা খাইতে আসেন তাড়াতাড়ি। সবাই বইসা রইছে। চোখ মুছে শালুক উঠে দাঁড়ালো। ধ্রুব পিছন থেকে জড়িয়ে দেবলো, বলল, তুই কখনো আমার জীবন থেকে হারিয়ে যাস না শালুক। তবে আমার এই জীবনে বেঁচে থাকা শেষ অবলম্বনও হারিয়ে যাবে। শালুক ফিসফিস করে বলল, পাগল নাকি? 4টা বাচ্চার আম্মু হওয়ার যে স্বপ্ন দেখছি তা পূর্ণ না করে কোথাও যাচ্ছি না আমি। ধ্রুব চোখ বড় করে তাকিয়ে রইল। শালুকা দাঁড়ালো না। ছুটে যেতে যেতে তার মনে হলো আসলেও শালুক ফুলের লাজ নেই, নয়তো কিভাবে সে 4টা বাচ্চার কথা বলতে পারলো এরকম অনায়াসে। খাবার টেবিলে আজকে সবাই একসাথেই বসেছে। ধ্রুবরা বাবা ছেলে পাশাপাশি বসেছে। আদিবা বেগমের বুকের ভিতর কেমন করে কেঁপে উঠল হঠাৎ করেই। আদনান না জানি কেমন আছে। এই পর্যন্ত 4বার কল দিয়েছে আদনান, তাও 2-3 মিনিট কথা বলতো। আর ছেলেটা থাকলে সেও তো বসতো তার বাবার পাশে। সন্তান যতই খারাপ হোক না কেন, যতই অন্যায় করুক, মায়েরা বহুদিন সে ক্ষোভ পুষে রাখতে পারে কি? তিনিও তো পারছেন না। এই যে এখন হুট করে মনে পড়ে গেল ছেলের কথা, নিজেকে নিজে জিজ্ঞেস করলেন, কেন ছেলেটা এসব অপরাধ করেছে? তার অপরাধের শাস্তি তো তাকে কেউ দেয়ও নি। কি দরকার ছিল এসব করার? হাস্তা বেগম গরুর মাংস ম্যারিনেট করতে করতে বললেন, ভাবি খাসির মাংসটা ভিজিয়ে পেলুন, মতির মাকে বলুন বেশি করে পেঁয়াজ কাটতে। আদিবা বেগম কিছুই বুঝতে পারলেন না। হাসনা বেগম তাড়া দিয়ে বললেন, ভাবি দুপুরে জামাই এসে খাবে, কিন্তু এখনও চিংড়ি ভাজাও হয়নি। হুঁশ এলো আদিবা বেগমের। আজকে আফিফা আসবে। দাদির অসুস্থতার কথা শোনার পর মেয়েটা অস্থির হয়ে গেছে। পর মুহূর্তে মনে পড়লো আজকে জহিরও আসবে। সবাই থাকবে আজকে বাসায়, শুধু আদনান থাকবে না। নাস্তা খাওয়া শেষ করে ধ্রুব বলল, আমি আর শালুক যাচ্ছি। কোথায় যাচ্ছে কেউ জিজ্ঞেস করলো না। সবার মনের ভিতর ভয় কাজ করছে, কে জানি মা ছেলের মিলন দৃশ্য কেমন হবে। বাজারে গিয়ে ধ্রুব অনেক কিছুই নিল মায়ের জন্য, ফল মূল মিষ্টি বিস্কিট চানাচুর অনেক কিছু। একটা সিএনজি ভর্তি করে ফেললো। শালুকের বুকের ভিতর ডিপ ডিপ করছে অজানা আতঙ্কে। দীপালিদের বাড়ির সামনে এসে সিএনজি থামলো। গেটের দারোয়ান এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কাকে চাই? ধ্রুব বলল, আমি ধ্রুব। সাথে সাথে লোকটা ব্যস্ত হয়ে গেট খুলে দিল। ডাক দিয়ে বলল, কর্তাবাবু, দেখে যান কে আসছে বাড়িতে। সাদা ধুতি পরা একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল, তোমরা কারা? ধ্রুব বলল, আমার স্ত্রী শালুক। আর আমি ধ্রুব। লোকটা অবাক হয়ে তাকিয়ে রইল। দুফা এগিয়ে এসে আবারও থেমে গেল। তা 2 চোখ টলমল করছে। নাতিকে জড়িয়ে ধরতে সেও আর ধরলেন না। নাতি কিছু মনে করে যদি এই ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আসো, আমার সাথে আসো। দোতলার সবচেয়ে শেষের রুমের সামনে দাঁড়িয়ে বললেন, যাও ভিতরে যাও, আমি নিচে আসি। লোকটা চলে গেল। ধ্রুব খানিকক্ষণ দাঁড়িয়ে রইল বাহিরে, তারপর দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। বিছানার সাথে লেগে থাকা মানুষটাকে দেখে মুহূর্তে ধ্রুবর মাথা ঘুরতে লাগলো। এ যেন কোনো মানুষ নয়, শুকনো পাটকাঠি, কঙ্কালের মতো হয়ে গেছেন। সারা দেহে তার 100 টাকা মাংস হবে না। থাকার মধ্যে আছে শুধু জলজলে 2টি চোখ আর লম্বা জর্দরা চুল। ধ্রুবর দিকে তাকিয়ে নিজে নিজে বললেন, ধ্রুব এসেছিস? ধ্রুবর গলা ধরে এলো, কথা বলতে পারল না। হাতছানি দিয়ে কাছে ডাকলেন দীপালি ধ্রুবকে। ধ্রুব এগিয়ে যেতেই পাশে বসালেন। ধ্রুবর হাতখানা শক্ত করে ধরে বললেন, আমার বাপধন, আমার মানিক তুই, আমার 7 রাজার ধন।
আমারে মাফ করে দিস বাবা, তোর সুন্দর জীবন আমি নষ্ট করে দিয়েছি। বেঁচে থেকেও তোকে মায়ের আদর দিতে পারিনি। ধ্রুব জিজ্ঞেস করলো, আপনার এই অবস্থা কেন? ডাক্তার দেখিয়েছেন আপনি? দীপালি হেসে বলল, এই যে আমার সব রোগের ওষুধ। আমার ডাক্তার আজ আমার সামনে বসে আছে। এখন আমি একেবারেই সেরে যাব বাবা। তোর মুখখানা দেখার জন্য আমি অস্থির হয়েছিলাম। এবার আর কোনো যন্ত্রণা থাকবে না আমার দেহে। ওই কে দাঁড়িয়ে আছে? ধ্রুব বলল, আমার স্ত্রী শালুক। দীপালি কাছে ডেকে বলল, কোন শালুক বাবা? আমাদের শালুক? আমার সে ছোট্ট রসগোল্লার মতো সেই শালুক? ধ্রুব হেসে বলল, হ্যাঁ সেই শালুক। দীপালি শালুকের হাত ধরে বলল, মাগো কেমন আছো তুমি? আমি তোমার শাশুড়ি হতাম, এখন আমি তোমার কেউ না মা। আমাকে তুমি চিনবে না, আমি চিনি তোমাকে। তোমার তুলতুলে নরম শরীরটা আমার এখনও মনে আছে। তোমাকে আমি বলতাম মোমের পুতুল। তুমি আমার, এখনও তুমি সেই তেমনই আছো। শালুক কিছু বলতে পারল না, তার কান্না পাচ্ছে ভীষণ ওনাকে এই অবস্থা দেখে। ধ্রুব বলল, আপনার বাচ্চারা কোথায়? দীপালি অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আমার তো এই একটাই বাচ্চা বাবা, সেটা তো তুই। ধ্রুব লজ্জা পেয়ে বলল, আমি শুনেছি আপনার বাবা মা আপনাকে আবার বিয়ে দিয়েছিলেন। দীপালি করুণ হেসে বলল, না তো, এরম কিছুই হয়নি। তোমাদের বাড়ি থেকে আসার পরেই আমাকে গৃহবন্দী করে ফেলা হয়। তারপর আমি অসুস্থ হয়ে যাই। আজও সে অসুস্থতা বয়ে বেড়াচ্ছি। আমি তো একজনকেই ভালোবেসেছি বাবা, তাকে ছেড়ে এসেছি বলে কি আর অন্য কারো হয়ে যাব নাকি? আমার ভালোবাসা তো তেমন ছিল না। ধ্রুব কেঁদে দিয়ে বলল, কেন এরকম হলো বলেন তো আপনি? আপনিও কষ্ট পেয়েছেন এখান থেকে, আমিও কষ্ট পেয়েছি আপনাদের ভালোবাসা হারিয়ে। আর আমার বাবা তো উম্মাদের মতো হয়ে গিয়েছিল। দীপালি হেসে বলে, দোষ আমাদেরই ছিল বাবা। ভালোবাসার টানে দুজনে নিজেদের ধর্মকে অসম্মান করেছি। হিন্দু হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছি, সেও মুসলিম মেয়ে হয়ে হিন্দু মেয়েকে বউয়ের স্বীকৃতি দিয়েছে। উপরওয়ালা কি এমনি এমনি ছেড়ে দেবে নাকি? তোমার ধর্মে যেমন এই বিয়ের অনুমতি নেই, আমার ধর্মেও নেই। তবু আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে করে ফেলেছি। দুজনের মধ্যে একথাও ছিল, কেউ কারো ধর্ম অসম্মান করব না, নিজ নিজ ধর্ম পালন করব। বলো বাবা, এই অনাচারের শাস্তি কি সৃষ্টিকর্তা দেবেন না আমাকে? বিশেষ করে আমি নিজেই চাপ নিয়েছি তোমার বাবাকে। এখানে কারো কোনো দোষ নেই বাবা, আমাদের ভাগ্যে এই ছিল। ধ্রুব কেঁদে বলল, আমার যে জীবনটা এলোমেলো হয়ে গেল তাতে। দীপালি হেসে বললেন, সেটা তো আর তোমার আর আমার বাবার জন্য সবচেয়ে বড় শাস্তি সৃষ্টিকর্তার তরফ থেকে। অনেকক্ষণ সবাই চুপ করেছিল, কারো কোনো কথা নেই। দীপালি ধ্রুবর হাত চেপে ধরে শুয়ে রইল চোখ বন্ধ করে। তারপর অনেকখানি সময় কেটে যাওয়ার পর বলল, এবার তোমরা যাও বাবা, মন ভরে দেখে নিয়েছি তোমাকে। ধ্রুব চুপ করে থেকে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি মা। আমি আপনাকে আর বাবাকে ভীষণ ভালোবাসি। একটা বার যদি আমি আপনাদের দুজনকে একই সাথে কাছে পেতাম মা, দুজনকে একই সাথে দেখতে পারতাম, তবে আমার সব কষ্ট চলে যেত। দীপালি চোখ মুছে বলল, যাও ধ্রুব, চলে যাও তুমি। আমার নার্স আসার সময় হয়ে গেছে এখন। ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে এলো। একটু এগিয়ে শালুক থমকে দাঁড়ালো। তারপর বলল, আমরা ওনাকে ঢাকায় নিয়ে যাব। ওনাকে এখানে ডাক্তার দেখাবো। উনি সুস্থ হয়ে যাবেন চিকিৎসা করালে। টাকা পয়সার জন্য আপনি ভাববেন না। বাড়ি থেকে যেসব গহনা পেয়েছি তাতে প্রচুর টাকা পাওয়া যাবে বিক্রি করে। আপনার কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আমাকে না বলবেন না। এতদিন পরে আপনি আপনার মাকে ফিরে পেয়েছেন। আমি তাকে এভাবে থাকতে দেখতে পারবো না। আপনি ছাড়া তার আর কেউ নেই এখন। ধ্রুব বলল, তাই হবে শালুক। ধ্রুব নানা নিচে বসে রইলেন সিঁড়ির পাশে। ধ্রুব এসে তাকে বলল, আমি মাকে ঢাকায় নিয়ে যেতে চাই ওনার চিকিৎসা করানোর জন্য। তিনি বললেন, তোমার মা, তোমার অধিকার আছে, নিয়ে যাও। আমার মেয়েটা বেঁচে থাকুক তবুও। ধ্রুব চেলো এলো শালুককে নিয়ে। রিকশায় বসে শালুককে বলল, ঢাকায় গিয়ে আগে বাসা চেঞ্জ করতে হবে শালুক, তারপর মাকে নিয়ে যাব। শালুকের ভীষণ ভালো লাগলো। এত বছর পর মা বলে ডাকতে পেরেছে ধ্রুব, এটাই তার সবচেয়ে খুশির কারণ। বাসা গিয়ে দেখলো সবাই বসে আছে ধ্রুবদের জন্য। ধ্রুব সব কিছু বলল সবাইকে। বাবার কাঁধে হাত রেখে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, আমি আসি আমার মাকে দেখার জন্য। আপনি আমার এক মায়ের জন্য চিন্তা করতে গিয়ে অন্য মাকে কষ্ট দিবেন না বাবা। ফরিদের দিকে তাকিয়ে বলল, উনিও তো আমার মা, ওনাকে আর কখনো কষ্ট দিবেন না বাবা। এক মাকে হারাতে হারাতে পেয়েছি, আপনার অবহেলার জন্য ওনাকে যেন হারাতে না হয়। আমি তো নিজেকে সামলাতে পেরেছি। আমার ভাই বোন এখনও ছোট, ওরা ওনার কষ্ট সহ্য করতে পারবে না বাবা। ফরিদে কেঁদে ফেলল। আফিফারা এসেছে কিছুক্ষণ আগে। হাত মুখ ধুয়ে নিচে নেমে আসতে দেখলো সবাই বসে আছে। জহিরও আছে সাথে। আফিফা এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল। মিথ্যে মায়া বাড়িয়ে কী লাভ হবে? বহুদিন পর আজ আবারও সবাই একসাথেই খেতে বসলো।
আনন্দ বেদনা সবার বুকের মধ্যে রয়েছে, তবুও সবাই আজ একত্রিত হতে পেরেছে এই খুশি। দীর্ঘদিন পর আফিফা বাড়িতে এসেছে। তার জীবনটা সবচেয়ে বেশি এলোমেলো, কিছুতেই সে সংসারী হতে পারছে না শত চেষ্টা করেও। ননদেরা এলে আফিফার সব এলোমেলো লাগে। কিছুক্ষণ পর পর নাস্তা, খাবারের নানান আইটেম, এসব আফিফা ঠিকমতো করতে পারে না। আর যখনই কোনো ভুল হয় দুই ননদের মুখ কালো হয়ে যায়। আর সেই সাথে সাথে আফিফার হাজব্যান্ডের মুখও আষাঢ় মাসের আকাশের মতো কালো হয়ে যায়। দুপুরের খাওয়ার পর আফিফা, শাপলা, শালুক মিলে শাপলার রুমে বসে আড্ডা দিচ্ছিল। শাপলা আফিফার চুলে তেল দিতে দিতে বলল, আপা, তোমার সংসার কেমন কাটছে? কিভাবে অবসর কাটাও তুমি? কলেজে যাও? আফিফা হেসে বলল, আমার আর লেখাপড়া, কাজ করতে করতে নিজের নিঃশ্বাস নেওয়ার সময়টুকুও হয়ে ওঠে না। সেই কবে চুলে তেল দিয়েছি নিজেও জানি না। শালুক অবাক হলো শুনে। সে তো তার বাসায় করার মতো কোনো কাজই খুঁজে পায় না, অথচ আফিফা আপা কি বলে এসব? অবাক হয়ে শালুক জিজ্ঞেস করলো, কিসের কাজ আপা এত তোমার? আফিফা হেসে বলল, সবসময় আমার দুই ননদ এই বাসায় থাকে নিজেদের স্বামীদের নিয়ে। ধর একজন এলো তো আরেকজন যাওয়ার সময় হলো। দুজনেরই বাচ্চা কাচ্চা আছে, মাসের মধ্যে সর্বোচ্চ 7 দিন তারা নিজের শ্বশুরবাড়ি গিয়ে থাকে। দুই বোন যখন একসাথে হয় তখন তো মনে হয় যেন দুনিয়ার খবর থাকে না ওদের। বাচ্চাদের একবার একটা চাই, সব কিছু আমাকেই করতে হয়। কারো বাচ্চা শুধু চিকেন খায়, কারো বাচ্চা আবার ফিশ ফ্রাই খায়। আবার বাচ্চারা নিজেদের হাতে খাবারও খায় না, আমাকে খাইয়ে দিতে হয়। বাচ্চারা যদি বলে নিজের হাতে খাবে, ওদের মায়েরা রেগে যায়। নিজের হাতে খেলে নাকি ওদের খাবার কম খায়, এজন্যই আমাকে খাইয়ে দিতে হবে। কিন্তু বিশ্বাস কর, খাবার মুখে নিয়ে ওরা সারা দুনিয়া ঘুরে আসে, কিন্তু মুখের খাবার গেলে না। ঘন্টার পর ঘন্টা লাগে ওদের খাওয়াতে গেলে। বাড়িতে কাজের মহিলা ছিল ওদের। বিয়ের পরপরই আমার বড় ননদ ওই মহিলাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন। সকালে তোর ভাইয়া দোকানে চলে যাবে তো আমাকে সেই হিসেব করে ভোরে উঠে নাস্তা বানাতে হয়। রুটি, ডিম, সবজি, দুধ চা করার পর করতে হয় বাচ্চাদের জন্য নাস্তা। এরপর ভাত রান্না করা লাগে। ভাতের সাথে নির্মে সাইড আইটেম যদি না করি সেদিন ওনাদের সে কি রাগ। সাথে সাথে ভাইকে কল দিয়ে জানাই তারা আশায় আমি অখুশি, এজন্য ঠিকমতো রান্নাও করি না তাদের জন্য। আর এরপর ওনার কল আসে, সেই কল আমার জন্য যে কি আতঙ্কের তা শুধু আমিই জানি। গম্ভীর হয়ে বলেন, আমার বোনেরা আমি যতদিন বেঁচে আছি এই বাড়িতে থাকবে। তোমাকে ওদের ইচ্ছে মতো চলতে হবে, যে যা চায় সব করতে হবে। আর যদি না পারো তবে তোমার বাবা মাকে বলে দাও এসে যাতে তোমাকে নিয়ে যায়। আমার এইরকম স্ত্রী চাই না। অথচ ওনার মুখ থেকে আমি কখনো একটা ভালোবাসার কথাও শুনিনি। শালুক হতভম্ব হয়ে বলল, কি বলো আপা এসব? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। স্বামীরা এরকম হয় স্ত্রীর সাথে? আফিফা বলল, সবাই তো ধ্রুব না রে শালুক, সবাই তো আর বউকে ভালোবাসতে জানে না পাগলের মতো। শালুকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। আফিফা বলল, ভেবেছিলাম বিয়ের পর স্বামীর ভালোবাসা পেয়ে জহির ভাইকে সহজে ভুলে যেতে পারবো, কিন্তু এখন দেখছি উল্টো হয়ে গেছে ব্যাপারটা। আমি আরও বেশি মনে করতে থাকি তাকে। সব সময় মনে হয় ওনার জায়গায় জহির বাড়ি থাকলে আমার সাথে এরকম কিছুই করতো না। আমি জানি আমি পাপ করেছি, স্বামীর সাথে পরপুরুষের তুলনা করে, কিন্তু আমার বেহায়া মনটা যে মানে না শালুক। আমি কি করতাম তোরাই বল? বাবা মাকেও এসব জানাতে ইচ্ছে করে না। একে তো আদনান ভাইকে নিয়ে দুজনের মনে কষ্ট এখন। এখন যদি আমার এসব কথা শুনে তবে দুজনেই ভেঙে পড়বে। ওনারা পয়সাওয়ালা জামাই চেয়েছে আমার জন্য, কিন্তু একটা ভালো মানুষ চাইনি। সবচেয়ে কষ্টের কথা কি জানিস? ওনার বোনদের সেবা যত্ন করার জন্য উনি আমাকে আমার বাপের বাড়িও আসতে দেয় না। পুরুষ মানুষ এটা বোঝে না যে তাদের বোন তাদের বাড়ি সবসময় আসবে। তবে এটা কেন বোঝে না তার স্ত্রীও কারো মেয়ে, কারো বোন, তারও ইচ্ছে করে তার বাপের বাড়ি যেতে। শালুক কোনো জবাব দিতে পারল না। আল্লাহ তাকে কি পরিমাণ সুখে রেখেছে হঠাৎ করে শালুকটা টের পেল। বিকেল হতে আফিফার হাজব্যান্ড আফিফাকে রেডি হওয়ার জন্য তাড়া দিতে লাগলো। এখনই চলে যাবে তারা। তার ছোট বোন এসেছে বাসায়। আফিফা শুনে স্তব্ধ হয়ে গেল। আস্তে করে বলল, আপা তো 1 সপ্তাহ আগেই গিয়েছে এ বাড়ি থেকে। আমি আজ কত মাস পর এসেছি বাড়িতে। আপনার কি একটু দয়া মায়া বিবেক নেই? দুপুরে এলাম আর এখনই আপনি চলে যাওয়ার জন্য বলছেন। তেড়ে এসে আফিফার সোয়াল চেপে ধরে আফিফার হাজব্যান্ড সজীব বলল, খুব সাহস বেড়েছে মনে হয় তোমার বাবার বাড়ি এসে, তাই না? আমার বোনদের সাথে তুলনা করতে চাইছো কোন সাহসে? আমি এখন বলছি তো তুমি এখনই চলে যাবে। তুমি কোনো ডাক্তার না যে তোমাকে এখানে থাকতে হবে। আর যদি তবুও থাকতে চাও তবে মনে রেখো এখানে সম্পর্ক শেষ তোমার সাথে। ধ্রুব আফিফার রুমের দিকে আসছিল। বিকেলে সবাই মিলে বাহিরে ফুচকা খেতে যাবে এ কথা বলার জন্য। শালুক কেঁদে কেঁদে আফিফার কষ্টের কথা বলছে ধ্রুবকে। শুনে ধ্রুবর নিজেরও কেমন দম বন্ধ করার অনুভূতি হয়েছে। বাহির থেকে আফিফার স্বামীর এসব কথা শুনে চমকে গেল ধ্রুব। কপালের রগ দপদপ করতে লাগলো রাগে তার। তার মানে এই লোকে সবসময় আফিফার সাথে এরকম দুর্ব্যবহার করে।
আফিফার সাফা কান্নার শব্দ শুনে ধ্রুবর রাগ আকাশ ছিল। দরজায় নক করে বজ্র কঠিন স্বরে বলল, আফিফা আফিফা দরজা খুলতো। শালুক বলল, সবাই মিলে বাহিরে যাবে, তোর একটা ব্লু কালার হিজাব দিতে বলেছে শালুক। আফিফা তৎক্ষণাৎ চোখ মুছে নিজেকে সামলে দরজা খুলল। তারপর হিজাব দিতে ধ্রুব হেসে বলল, তুই আর ভাইয়াও রেডি হয়ে নেই, আজ আমরা সবাই মিলে বাহিরে বের হব, একটা পিকনিক আমেজ আসবে। আফিফা বলল, তোরা যা ধ্রুব, আমি চলে যাব এখন। ধ্রুব বলল, মানে কি, দুপুরে এলি আর এখনই চলে যাবে কেন? ভাইয়া কোথায়? সজীব দুহাত ভাঁজ করে বুকের উপর রেখে গম্ভীর হয়ে বসে রইল। ধ্রুব এগিয়ে গিয়ে বলল, আফিফা কি বলছে ভাইয়া? যেতে চাইছে কেন? কতদিন পর এলো বাড়িতে, সবাই একসাথে হয়েছি আমরা, আজ থাকুন না আপনারা। সজীব বলল, না ধ্রুব, থাকা যাবে না, আমার বোন এসেছে, ওকে যেতে হবে। ধ্রুব হেসে বলল, ভাইয়া আফিফাও কিন্তু আমার বোন। আপনার বোন এসেছে ভালো কথা, আজকে রাতটা থেকে আগামীকাল যান আপনারা। সজীব বিরক্ত হয়ে বলল, আমার দুই বোন বেড়াতে এসেছে, আফিফা এখানে থাকলে ওরা কিভাবে থাকবে, ওদের জন্য রান্নাবান্নার ব্যাপার আছে। ধ্রুব অবাক হয়ে বলল, আপনার বোনদের জন্য রান্না করতে হবে বলে আপনি আমার বোনকে নিয়ে যেতে চাচ্ছেন? আপনার বোনদের এক রাত রান্না করে খেতে কষ্ট হবে, তো আমার বোনের কি কষ্ট হবে না ওনাদের জন্য রান্না করতে? সজীব হতভম্ব হয়ে গেল ধ্রুবর কথা শুনে। কিছু বলার আগে ধ্রুব বলল, সজীব ভাই, দরজার বাহিরে থেকে আপনার কথা আমি শুনেছি। আফিফা অনেক মাস পরে বাড়িতে এসেছে, ও মিনিমাম 1 সপ্তাহ বেড়াবে এখানে। আপনার যদি থাকতে অসুবিধা মনে হয় তবে আপনি যেতে পারেন, 1 সপ্তাহ পর এসে ওকে নিয়ে যাবেন। সজীব রেগে বলল, তোমার কথা মতো হবে নাকি? তুমি কে সিদ্ধান্ত নেওয়ার? আমার অনুমতি ছাড়া আমার স্ত্রী এখানে 1 মুহূর্ত থাকতে পারবে না, ইসলামের আইন অনুযায়ী তা জানো তুমি। ধ্রুব বলল, বেশ তো, নিয়ে যান তাহলে, কিন্তু ইসলামের আইন অনুযায়ী কিন্তু আফিফার উপরও এরকম কোনো ফরজ নেই যে আপনার বোনদের রেঁধে বেড়ে খাওয়াতে হবে। আফিফা যাবে, কিন্তু আপনার বোনদের জন্য কোনো কাজ করবে না। সজীব হতভম্ব হয়ে গেল ধ্রুবর কথা শুনে। আফিফা ধ্রুবকে ধাক্কা মেরে বের করে দিতে চাইল রুম থেকে। ধ্রুব আফিফাকে ধমকে বলে উঠল, খুব বড় হয়ে গেছিস মনে হয় তুই। আমরা কি সবাই মরে গেছি নাকি আমাদের কাঁধে তুই বোঝা হয়েছিলি যে বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হয়েছি আমরা? সব শুনেছি আমি, সব কিছু। আপনি আফিফাকে এত দুর্বল ভাবছেন কোন সাহসে? আদনান ভাই নিয়ে আমি আছি, আমার বোনের সাথে কথা বলতে সাবধানে ভেবে কথা বলবেন। ওকে একেবারে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ধমক তো সবসময় দেন। আপনি কি ভেবেছেন আমরা এতটাই অসহায় যে নিজের বোনকে রাখতে পারবো না? বিয়ে করে বউ নিয়েছেন, নিজের অর্ধাঙ্গিনী নিয়েছেন, তাকে কাজের মহিলার মতো ট্রিট করবেন না। তাকে যদি ভাবেন সে আপনার বাড়ির কাজের মহিলা, তবে তার থেকে তেমন ব্যবহারই পাবেন। তাতে যদি ভাবেন আপনার মনের রানী, তবে দেখবেন আপনাকে সেও রাজার মতো সম্মান করছে। নারীরা কাদামাটির দলার মতো, ভালোবাসা দিয়ে তাকে যে কোনো রূপ দেওয়া যায়। যখন তখন হুমকি দিয়ে ধামকি দিয়ে কথা বলার মধ্যে পুরুষত্ব লুকিয়ে থাকে না, পুরুষত্ব থাকে নিজের ভালোবাসা, নিজের বুদ্ধি দিয়ে তার মন জয় করে কীভাবে দুজনে সুখী হওয়া যায় সেই কাজের মাধ্যমে। আপনার কি একবারও মনে হয় না আপনার স্ত্রীও একটা মেয়ে? আপনার যেমন ভালো লাগে আপনার বোনদের কাছে পেলে, ওর বাড়ির মানুষেরও তেমন ভালো লাগে ওকে কাছে পেলে। মানছি আপনার বাসায় মানি, তাই আফিফার দায়িত্ব বেশি, কিন্তু দায়িত্ব মানে কি এই যে বিয়ের পর নতুন অবস্থায় 2-3 বার বাবার বাড়ি আসার পর আর তাকে এ বাড়িতে আসতে না দেওয়া? সপ্তাহের বৃহস্পতিবার বিকেলে আপনি ওকে একবার নিয়ে এসে শুক্রবার বিকেলে নিয়ে যেতে চান। একটা দিন আপনার 2 বোন ম্যানেজ করে নিতে পারবে, তাতে আফিফারও মন খুশি থাকবে। বিশ্বাস করেন, ও নিজে থেকেই তখন আপনার বোনদের ভালোবাসবে। এভাবে সংসার হয় সজীব ভাই, কিন্তু সেই সংসারে সুখ আসে না। একই বিছানায় থেকেও দুজনের মনে যোজন দূরত্ব থাকে। দিনে হাজার টাকা আয় করার মধ্যে কোনো সুখ নেই সজীব ভাই। সুখ আছে বাসায় ফিরে একটা বেলি ফুলের মালা স্ত্রীর খোঁপায় গুজে দিলে সে স্বর্গীয় হাসি দেখতে পাওয়া যায়, তার মধ্যে। সুখ থাকে বাসায় ফিরতে দেরি হলে স্ত্রীর চিন্তিত মুখখানা দেখার মধ্যে। সজীব চুপ হয়ে বসে রইল। ধ্রুব হিজাব নিয়ে চলে গেল। সবাই মিলে রেডি হয়ে বের হওয়ার সময় দেখল আফিফা আর সজীবও রেডি হয়ে নিচে বসে আছে। আফিফা 2 চোখ বেঁচা, কিন্তু মুখে হাসি। ধ্রুবকে দেখে আফিফা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, দুনিয়ার সব বোন যাতে তোর মতো একটা ভাই পায়, সব স্ত্রী যাতে তোর মতো একটা স্বামী পায়। বিশ্বাস কর ভাই, তাহলে আর কোনো নারী স্বামী নিয়ে অসুখী হবে না, স্বামীকে নিয়ে বুকে চাপা কষ্ট জমিয়ে রাখবে না। রিকশায় সজীব বলল, আমি ধ্রুব ভাইয়ের সাথে বসতে চাই। শাপলা শালুক আফিফা এক রিকশায় বসল। সজীব ধ্রুবর পাশে বসে ধ্রুবর হাত ধরে বলল, সব সময় আশেপাশে সবাই বলতো বিয়ের পর বউকে কঠিন শাসনের মধ্যে রাখবি, উঠতে বসতে ধমক দিবি, মহিলাদের টাইটের মধ্যে রাখা ভালো, নয়তো তাদের পাকনা গজায়, স্বামীদের মূল্য দেয় না।
আমার মা ছাড়া সংসার, আত্মীয় স্বজন সবাই বিয়ের আগে বলে দিয়েছিল বউ আসলে আর আমার বোনদের সহ্য করতে পারবে না, আমার বোনদের হিংসা করবে। বিশ্বাস করো ধ্রুব, আমার তখন খুব খারাপ লাগতো। সবার বুদ্ধি যুক্তি শুনে আমি বুঝলাম যে আমি সবসময় যদি গম্ভীর হয়ে থাকি, আফিফাকে রাগারাগিতে রাখি, তবে আফিফা সোজা থাকবে, আমার বোনদের আর হিংসা করবে না, যখন ওদের নামে নালিশ জানাবে না। সে ভাবনা থেকে আমি সবসময় ওদের সাথে একটা গাম্ভীর্য নিয়ে কথা বলি, কিছু হলে ধমকাতে থাকি। আমার বোনদের দোষ দেখেও আফিফাকে শাসাই। আমি জানি আমার বোনদের দোষ আছে, কিন্তু তবুও ওদের আমি কিছু বলি না। আফিফাও বয়ে সবসময় চুপই থাকে, কিন্তু সব কিছুর পরেও আমি বুঝতাম আফিফা সব ঠিক থাকলেও আমার সাথে ওর মনের মিল নেই। আমি বাসায় আসলে আফিফার চোখ মুখ শুকিয়ে যায়, আমি যেন ওর কাছে মূর্তিমান আতঙ্ক। তবু আমি ভাবতাম থাকুক এভাবে, তবুও যদি আমার বোনদের হিংসা না করে তাহলেই হলো। আমি আসলে স্ত্রী এবং বোনদের মধ্যে ব্যালেন্স করতে পারিনি। এখন মনে হচ্ছে আমি আমার এসব ব্যাপারে আগেই সতর্ক হওয়া উচিত ছিল। মানুষের কথা না ধরে নিজের বুদ্ধিকে কাজে লাগানো উচিত ছিল। আজ তোমার কথা শুনে বুঝলাম তুমি ভুল কিছু বলনি। আফিফার মন খারাপের কারণ আমি কখনো জানতে চাইনি। আফিফা কখনো আমার সাথে হেসে কথাও বলিনি, আমিও বলিনি। আমাদের সম্পর্কটা আসলেই কেমন ম্যাড়ম্যাড়ে। আমার উচিত ছিল আফিফার মন বুঝতে চাওয়া। ধ্রুব হেসে বলল, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন আমাকে। আপনার যেমন আপনার বোনের মন খারাপ সহ্য হয় না ভাই, আমার বোনের মন খারাপও তো তেমনি আমাকে যন্ত্রণা দেয়। স্ত্রী আর বোন দুজনের জায়গায় হচ্ছে আলাদা, দুজনকেই প্রায়োরিটি দিতে হবে, কিন্তু একজনের জন্য আরেকজনকে আঘাত দেওয়া কোনো কাজের কথা নয়। এটুকু ভরসা করুন, আফিফা যৌথ পরিবারে বড় হয়েছে, ছোট থেকে দেখে এসেছে সবাই মিলেমিশে থাকতে হয় কিভাবে। অন্তত আফিফার পক্ষে থেকে এরকম ব্যবহার আপনি পাবেন না যা আপনার বোনদের জন্য কষ্টের হয়। এটুকু আমি আপনাকে লিখে দিতে পারি। সজীব বলল, তুমি দয়া করে এসব আমার শ্বশুর শাশুড়িকে বলিও না, ওনারা জানলে ভীষণ কষ্ট পাবেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। সবাই মিলে ফুচকার দোকানে এলো। আফিফা বারবার শালুককে জড়িয়ে ধরে বলছে, খবরদার শালুক, আমার ভাইকে কষ্ট দিবি না। আজ ধ্রুবর জন্য তো দুলাভাইয়ের চোখের পর্দা সরে গেছে। এই প্রথম সে আমাকে ভালোবাসি বলেই জড়িয়ে ধরেছে। আমার তো খুশিতে মরে যেতে ইচ্ছে করছে এখন। শাপলা শালুক দুজনেই হাসতে লাগলো শুনে। নয়না বলল, তোরা এত হাসছিস কেন? আফিফা নয়নাকে জড়িয়ে ধরল, বলল, আজ আমি অনেক খুশি আপা। ধ্রুবরা ঢাকায় ফিরে এলো 12 দিন হয়েছে। ইতিমধ্যে শালুক নিয়মিত কলেজে যাওয়া শুরু করেছে। ধ্রুব আগের মতো সকালে উঠে রান্না করে, শালুক কলেজ থেকে ফিরে বিকেলে রাতে রান্না করে। দুজন মিলে নির্ঝঞ্ঝাট সংসার চালায়। কারো প্রতি কারো কোনো অভিযোগ নেই, কেউ কাউকে নিয়ে আক্ষেপও প্রকাশ করে না। ধ্রুব একটা 2 রুমের বাসা খুঁজতে লাগলো মাকে নিয়ে আসার জন্য। বাসা পেতে প্রায় 6-7 দিন লেগে গেল। তারপর একদিন শুক্রবারে বাসা চেঞ্জ করে ফেলল। নতুন বাসাটায় 2টো বেডরুম, একটা ডাইনিং রুম, 2টো ওয়াশরুম, একটা কিচেন রুম। মায়ের রুমটা ধ্রুব নিজ হাতেই সাজালো। একটা নতুন খাট, আরামদায়ক বিছানা, দেওয়ালে কিছু পেইন্টিং, জানালায় সাদা আর নীলের পর্দা। রুমে একটা টিভি আনলো মায়ের জন্য, একটা রকিং চেয়ার রাখলো বারান্দায় মায়ের জন্য। অ্যাটাচড বাথরুম দেওয়া রুমটা মায়ের জন্যই রাখলো। ঠিক করলো খুব দ্রুতই একটা এসি কিনে নিবে মায়ের রুমের জন্য, মায়ের যাতে কোনো কষ্ট না হয়। সব শালুকের ভীষণ ভালো লাগছে। শাসিকে নিয়ে এলে শালুকের আর একা একা লাগবে না। ধ্রুব না আসা পর্যন্ত এটাই শালুকের জন্য আনন্দদায়ক। ধ্রুব অফিস থেকে ছুটি চাইল, কিন্তু ছুটি পেল না। 1 মাস কেটে গেল এভাবেই, কিন্তু ধ্রুব ছুটি পেল না অফিস থেকে। রাতে বিষণ্ণ মুখে ধ্রুবকে বসে থাকতে দেখে শালুক আদুরে বেড়ালের মতোই ধ্রুবর কোলে গিয়ে বসে পড়ল। ধ্রুবর গলা জড়িয়ে ধরে ধ্রুব শালুকের লম্বা চুলে নিজের নাক ডুবিয়ে দিল। গালের খোসা খোসা দাড়ি দিয়ে শালুকের গালে মৃদু ঘষতে লাগলো। শালুক বলল, ছুটি হয়নি এখনো? কবে যাব আমরা চাচিকে নিয়ে আসতে? ধ্রুব মন খারাপ করে বলল, না, ছুটি দিচ্ছে না তো। নতুন চাকরি, এখনই এত ছুটি দিবে নাকি? কি করব বলো তো? শালুক কী করবে বুঝতে পারল না। শেষে বলল, ছুটি লাগবে না, চলেন আমরা গিয়ে নিয়ে আসি চাচিকে। ধ্রুব হেসে বলল, পাগল, চাকরি চলে গেলে তোকে নিয়ে সংসার চালাবো কিভাবে তখন? খাবি কি তখন? শালুক ধ্রুবর ঘাড়ে একটা কামড় দিয়ে বলল, ভালোবাসা খাবো। ধ্রুব হেসে ফেলল শালুকের কথা শুনে। শালুকের চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, পড়া শেষ হয়নি কিন্তু তোর এখনো। ফিনান্স যে অঙ্কটা করতে দিয়েছি সেটা করেছিস? শালুক মুখ বেংসি কেটে বলল, এরকম একটা রোমান্টিক সময়ে আপনার পড়ালেখার কথা না লিখে শান্তি লাগে না? কোথাও একটু রোমান্স করার মুড নিয়ে বসেছি আপনার কাছে, আর আপনি বলছেন পড়ার কথা। ধ্রুব কোলে কোলে শাহরুখকে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, হ্যাঁ বলছি, যাও আবার পড়া শেষ করো, এখন পড়ার সময় তোমার। শালুকের ভীষণ রাগ হলো, মুখ বেংসি দিয়ে পড়ায় মনোযোগ দিল। ধ্রুব মুচকি হাসতে লাগলো।
এ তার শালক, তার স্ত্রী শালক। কেমন যেন কলিজা ছেড়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে তার। যদি শালককে না পেত ধ্রুব, তাহলে কি করতো সে? এসব ভাবতে ভাবতে ধ্রুব খাবার গরম করতে গেল। খাবার গরম করতে গিয়ে ধ্রুবর মনে হলো আসার সময় নানা বাড়ির ফোন নাম্বার নিয়ে আসা উচিত ছিল, তাহলে যোগাযোগ করতে পারত। এসব ভাবতে ভাবতে ধ্রুব সব গরম করে নিল খাবার। তারপর শালুকের পড়া বুঝে নিয়ে খেতে বসলো দুজনেই। বাকি রাত ধ্রুবর খুব ছটপটিয়ে কাটল। ধ্রুব ছটপটানি লক্ষ্য করে শালুক উঠে বসলো বিছানায়। রুমের লাইট অন করে দিয়ে ধ্রুবকে পানি এনে দিল। তারপর জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? ধ্রুব চোখ মুখ শুকিয়ে গেছে, চেহারাও কেমন বিবর্ণ। ধরা গলায় ধ্রুব বলল, আমার ভালো লাগছে না শালুক, কেমন যেন লাগছে। বারবার ছোটবেলার সব স্মৃতি ভেসে আসছে চোখের সামনে। স্পষ্ট দেখতে পাচ্ছি মা আমাকে ঘুম পাড়ানি গান শোনাচ্ছে, যেন পুকুর ঘাটে নিয়ে সাবান দিয়ে আমাকে গোসল করেই দিচ্ছে। শালুক বলল, আপনি কেন সবসময় এসব কথা ভাবেন বলেন তো? কষ্টের স্মৃতি মনে করলে কষ্ট বাড়বে, কমবে না। ধ্রুব হেসে বলল, আমার সুখ তো আমার পাশেই আছে শালুক, সে পাশে থাকলে কষ্ট সহ্য করা কোনো ব্যাপারই না। তবু আজ কেন যেন এমন লাগছে জানি না। বাকি রাত দুজনে ঘুমালো না। সকাল হতে ধ্রুবক বলল, শালুক চলো বাড়িতে যাই। শালুক অবাক হয়ে গেল ধ্রুবর কথা শুনে। তারপর আনন্দে চিৎকার করে বলল, আমি তো এক পায়ে খাড়া। দুজনে ব্যাগ গুছিয়ে নিয়ে সকাল 10টার বাসে উঠল। ভাগ্য বিরূপ হলো, পথে বাস নষ্ট হয়ে যায়। ধ্রুবর কেমন যেন অসহ্য লাগলো। বুকের ভিতর চিনচিনে ব্যথা জানান দিচ্ছে কিছু একটা হয়েছে কোনো আপন কারো। অস্থির হয়ে ধ্রুব পায়চারি করতে লাগলো। শালুক অবাক হয়ে তাকিয়ে আসে ধ্রুবর দিকে। কি হয়েছে মানুষটার? এত অস্থির কেন আসে? বাস ঠিক হতে প্রায় 2.5 ঘন্টা লেগে যায়। 10টার বাসে উঠে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 6টা বেজে গেছে। সারা বাড়ি কেমন নীরব হয়ে আছে আজ। বাহির থেকে ধ্রুবর কলিজা মোচড় দিয়ে উঠল। বাগানের মধ্যে দাঁড়িয়ে ধ্রুব বলল, আমি ভিতরে যাব না শালুক, তুমি যাও। আমার মন বলছে খারাপ কিছু ঘটেছে। শালুক নিজেও ভেবে পাচ্ছে না ধ্রুবর এই অস্বাভাবিক আচরণ করার মানেটা কি। ধ্রুবর হাত ধরে টেনে নিয়ে গেল ভিতরে। সবাই ড্রয়িং রুমে বসে আছে। আদনানের মা, শালুকের মা কাঁদছে। ধ্রুব ভিতরে প্রবেশ করতে হাসনা বেগম ছুটে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। শালুক কিছু বুঝতে পারছে না। এগিয়ে গিয়ে বড় চাষির পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বড় চাষি? আদিবা বেগম চোখের পানি মুছে বললেন, দেরি হয়ে গেছে রে মা, অনেক দেরি হয়ে গেছে। দীপালি চলে গেছে আমাদের ফাঁকি দিয়ে। শালুকের হাত থেকে ব্যাগটা পড়ে গেল। ধ্রুব ফ্লোরে বসে বলল, কি হয়েছে চাষি? আমাকে বলো আগে, আমার যে অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকে চাষি। হাসনা বেগম ধ্রুবর পাশে লেপ্টে বসে বললেন, ও বাবা, সেই পাশা নিচে চলে গেল এই দুনিয়া থেকে। তোর যে তাকে আর ঢাকায় নিয়ে যেতে হবে না, আর তার চিকিৎসা করা ঝামেলা আর নেই রে বাবা, সে যে চলে গেছে কাল রাতেই। ধ্রুবর মনে হলো সারা পৃথিবী বুঝি কাঁপছে চোখের সামনেই। সব কেমন ঝাপসা ঝাপসা লাগছে। অস্পষ্ট স্বরে ধ্রুব শালুককে ডাকলো। শালুক ছুটে এলো ধ্রুবর কাছে। শালুকের কোলে ধ্রুব জ্ঞান হারিয়ে পড়ে গেল। চোখ খুলে তাকালো অনেকক্ষণ পরে। রুমে তখন কেউ নেই ধ্রুবর বাবা ছাড়া। ধ্রুবকে শুইয়ে রাখা হয়েছে জহিরের রুমে। ধ্রুব শোয়া থেকে উঠে বসল। বাবা ছেলে দুজনের দিকে তাকিয়ে রইল অপলক। কেউ কাঁদল না, কেউ কোনো শব্দও করল না। কেঁদে গেল দুজনের হৃদয়। চোখের অশ্রুপাত হলো না, রক্তপাত হলো অন্তরে অন্তরে। ধ্রুব বলল, বাবা, মায়ের সাথে কি আর দেখা হবে না এই জন্মে? আমার যে তাকে সেই মাও তরগান বাজিয়ে শোনানো এখনও বাকি আছে। সেই ঘুম পাড়ানি গান, যে গান গেয়ে মা আমাকে ঘুম পাড়াতো। কথা তো ছিল আমার মুখে সেই গান শুনে একসময় মা ঘুমাবে। আজ কেন মা সেই গান না শুনেই ঘুমিয়ে গেল বাবা? মা চলে যাওয়ার পর আমার একা ঘুম আসতো না যখন, তখন আমি একা একা শুয়ে শুয়ে গাইতাম, তোমায় ছাড়া ঘুম আসে না মা। বাবা, এতগুলো বছর কেটে গেল, আমি আর মাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারিনি। আমার খুব ইচ্ছে ছিল মাকে জড়িয়ে ধরে আবারও ঘুমাবো। সেই রাতে মা আমাকে আর শালুককে ঘুম পাড়ানি গান শোনাবে। হলো না তো বাবা, কিছুই আর হলো না। আমি পারলাম না বাবা মাকে সুস্থ করতে, একটু চেষ্টা করতে। সেলিম সাহেব আর কিছু বলতে পারলেন না। রাতে ধ্রুব গেল দীপালিদের বাড়িতে। দীপালির বাবা যেন ধ্রুবর অপেক্ষায় ছিল। ধ্রুবকে দেখে বের হয়ে এলেন বাহিরে। তারপর ধ্রুবর হাত চেপে ধরে বললেন, আমার মা তো স্বর্গে চলে গেল। মায়ের প্রাণটা বুঝি তোমাকে একবার চোখে দেখার জন্যই আটকে ছিল দাদাভাই। সেদিন তুমি চলে যাওয়ার পর মায়ের শরীর আরও খারাপ হতে লাগলো। আমায় ডেকে নিয়ে দিব্যি দিল, যাতে করে তোমাকে কিছু না জানানো হয়। আমার উপরেই বুঝি অভিমান করে চলে গেল আমার মা।
আমার মায়ের বড় অভিমান ছিল আমার উপরে। আমার চোখের সামনেই তো আমার সোনার প্রতিমা দিন দিন কঙ্কাল হতে লাগলো, অথচ আমি কিছুই করতে পারলাম না। না পারলাম তার চিকিৎসার জন্য শহরে নিতে। আমাকে যে ভয় দেখিয়ে বলতো জোর করলে নিজের প্রাণ নিজেই দিবে। তোমার জন্য একটা বক্স রেখে গেছে, ভিতরে আসো। ধ্রুব বলল, না, আমি ভিতরে যাব না, আপনি বক্স এনে দিন, আমি চলে যাব। বাড়িতে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে ধ্রুবর জন্য। শালুক নীরবে চোখে জল মুছে নিচ্ছে একটু পর পর। শালুকের ইচ্ছে করছে ছুটে গিয়ে ধ্রুবকে খুঁজে নিয়ে আসতে। কোথায় গেল ধ্রুব? এখনো কেন বাড়ি ফিরছে না? চিন্তিত বাড়ির প্রতিটি মানুষ। আফিফা, নয়না এসে চলে এসেছে বাবার বাড়ি ধ্রুবর মায়ের মৃত্যুর সংবাদ শুনে। বসার ঘরের মধ্যে সবার অস্থিরতা। ধ্রুব বাড়িতে এলো রাত 11টা নাগাদ, হাতে একটা কাঠের চৌকোনা বক্স। শালুকের হাতে বক্সটা দিয়ে বলল, আমার মা আমার জন্য শেষ স্মৃতিচিহ্ন রেখে গেছে শালুক। সবার সামনে ধ্রুব বক্স খুলল। ছোট একটা সিরকুট ভিতরে, মুক্তোর মতো হাতের লেখা, তবে লাইনগুলো আঁকাবাঁকা। ধ্রুব বুঝল ভীষণ কষ্ট হয়েছে মায়ের এই চিঠি লিখতে। ধ্রুব পড়তে লাগলো, আমার নারী ছেঁড়া দন, কত বছর পর আজ তোমায় দেখলাম। ভালো করে নয়ন ভরে দেখে নিয়েছি আজ। ভেবেছিলাম পরাণ জুড়িয়ে একবার তোমায় দেখে, কিন্তু তুমি চলে যাওয়ার পর বুঝলাম তোমায় দেখার তেষ্টা আমার এক মহাসাগরের সমান, যেখানে এইটুকু দেখায় কিছুই হবে না। ভেবেছিলাম এই জন্মই হয়তো ঈশ্বর আমার ডাক শুনবে না, পাপের শাস্তি হিসাবে তোমাকে শেষবার আর দেখাবে না। কিন্তু ঈশ্বর এই অভাগের প্রতি অতটাও নিষ্ঠুর হননি, তাই হয়তো একবার দেখিয়েছেন। আজ তোমায় দেখার পর এই প্রথমবারের মতো মনে হলো আমি আর বেশি দিন বেঁচে নেই। আমার প্রতি তোমার অনেক অভিমান জমে আছে জানি। যাওয়ার আগে তোমাকে কিছু দিয়ে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল। এই বক্সটার উপরের এই কাঠের পাটাতন হালকা চাপ দিলেই খুলে যাবে। নিচে তোমার জন্য আমার পক্ষে থেকে একটা ছোট উপহার রেখে যাচ্ছি, গ্রহণ করো। যদি আমাকে ক্ষমা না করে থাকো, যদি না গ্রহণ করো, তবে জানবো আমাকে মা বলে মানতে পারছো না, আর হয়তো শেষ দেখা হবে না। সেলিম সাহেবকে বলে দিও এ হতভাগিনী তাকে মন থেকে ভালোবেসেছিল কোনো একদিন। ভালো থেকো সবাইকে নিয়ে। উপরের পাটাতন খুলে ধ্রুব ভিতরে একটা খাম পেল। খামের ভিতরে একটা চেক বই, একটা ইস্যু করা চেকের পাতা আর এক টুকরো কাগজ পেল। 50 লক্ষ টাকার একটা চেক, কাগজে লেখা, এই টাকার মালিক ধ্রুব। আমার নামে কেনা জমি বিক্রির এই টাকার মালিক একমাত্র আমার ছেলে ধ্রুব। ধ্রুব প্যাল প্যাল করে তাকিয়ে রইল সবার দিকে, তারপর চিৎকার করে কেঁদে বলল, এইসব কিছু তোমরা নিয়ে যাও, আমার মাকে তোমরা এনে দাও। আর একটা বার আমি একটু মন ভরে মা বলে ডাকি। আমার এখনো মা বলে ডাকার তৃষ্ণা মেটেনি। আমার মা কোথায়? কেন বারবার এভাবে আমাকে ফাঁকি দিয়ে চলে যায় আমার মা? আমি একবার তাকে হারিয়ে নিজেকে সামলে নিতে পেরেছি, এখন আবারও তাকে পেয়ে যে আজীবনের জন্য হারালাম। আর কিসের বিনিময়ে তাকে পাবো আমি? সেলিম সাহেবের 2 পা জড়িয়ে ধরে বলল, আমার মাকে এনে দাও বাবা, একটা বারের জন্য এনে দাও। আমি আর একটা বার তাকে মা বলতে চাই, আমার আর কিছুই চাই না, একবার মা বলে ডাকতে চাই। শালুক তাকিয়ে দেখতে লাগলো। ইস্পাত দৃঢ় একটা হৃদয় কেমন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে আজ। প্রাসান হৃদয়ের মায়ের জন্য কত লুকোনো ভালোবাসা, শত আঘাতের নাকাদা মানুষটার চোখে কত জল আজ। গ্রামে 1 সপ্তাহ হয়ে গেছে ধ্রুবদের, অথচ শহরে ফিরে যাওয়ার মতো তাড়া নেই। যেন এরকম মনে হচ্ছে ধ্রুবর নিজের চাকরি, শালুকের পড়ালেখা সব কিছু থেকে বের হয়ে গেছে মাথা থেকে। ধ্রুব দিন কাটে বাড়ির পিছনে শেওলা ধরা পুকুর ঘাটে বসে। পুকুরের পানির দিকে তাকিয়ে আনমনে কি যেন ভেবে যায় ধ্রুব। কে জানে তা, ভীষণ জ্বালাপোড়া অনুভব হয় ধ্রুবর। জীবনের সব হিসেব যেন মিলল না, জটিল লাগে এই জীবন। কখনো কি ধ্রুব ভেবেছিল এভাবে মাকে হারিয়ে ফেলবে? ভাগ্য যদি হারিয়ে ফেলারই ছিল, তবে কেন মায়ের সাথে শেষবার দেখা হলো? দেখা না হলে তো একটু কষ্ট কমই হতো তাহলে। পেয়ে হারানোর সে কি যন্ত্রণা, এতদিন কেন বুঝতে পারেনি ধ্রুব? ধ্রুবর পাশে এসে জহির বসল। একটা মাটির ঢেলা কুড়িয়ে নিয়ে পানিতে ছুঁড়ে মারল জহির। তারপর আপন মনে বলতে লাগলো, বাবা যখন মারা যায় আমি তো তখন ছোট ছিলাম, এজন্য সবসময় মনে হয় বাবার আদর কিছুই পাইনি যেন। বাবা যদি আজও বেঁচে থাকতেন তাহলে হয়তো আমি বুঝতাম না তোর ব্যথাটা। কিন্তু কিছু করার নেই ধ্রুব, প্রকৃতির এই নিয়মকে আমাদের মেনে নিতেই হবে। কিছুতেই এই নিয়মকে অস্বীকার করা যায় না। এখন জীবন থেকে কেউ হারিয়ে গেছে ভেবে যদি জীবনকে এখানে থামিয়ে রাখি আমরা, তবে আমরা নিজেরাও হারিয়ে যাব অল্প সময়ের মধ্যে। এখন যে সময়টা তুই পার করছিস, তোর কাছে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা মনে হতে পারে সবচেয়ে সুন্দর সমাধান, কিন্তু একটা সমস্যা তখনও রয়েই যায় ধ্রুব।
তোকে ঘিরে আবার যারা বেঁচে আছে তাদেরও এই অনুভূতি হতে পারে। বাবা মা মারা যাওয়ার পর আমার সবসময় ইচ্ছে করতো আত্মহত্যা করতে, কিন্তু পরক্ষণে মনে পড়ে যেত মা আছে, বোন আছে, ভাই আছে। ধ্রুব বসা থেকে উঠে দাঁড়িয়ে জহিরের দিকে তাকিয়ে বলল, তোর কাছে আমি কৃতজ্ঞ থাকবো জহির ভাই। জহির মুচকি হাসলো। ধ্রুব বাড়িতে গিয়ে বড় চাচিকে বলল, খিদে পেয়েছে চাচি। আদিবা বেগমের চোখের কোণে জল জমতে লাগলো। ছুটে গেলেন রান্নাঘরে। এক সপ্তাহ ধরে ধ্রুব কেমন আগের মতো চুপচাপ উদাসীন হয়ে যাচ্ছিল লক্ষ্য করছিল সবাই। সবার মনে ভয় ছিল আবার বুঝি ধ্রুব সবার সাথে অভিমান করে দূরে চলে যাবে। কিন্তু আজ যেন মনে হচ্ছে ছাদের মুখ থেকে মেঘ সরে গেছে। খেতে বসে ধ্রুব উঠে গেল। শালুক রুমে বসেছিল, একটা বই সামনে নিয়ে তাকিয়ে আছে বইয়ের দিকে, কিন্তু মন বইতে নেই। কি ভাবছে যেন শালুক। ধ্রুবর মন খারাপ দেখে শালুকের নিজেরও ভীষণ কষ্ট হচ্ছে। নিজেও ঘাবড়ে গেছে শালুক ধ্রুবকে এরকম ভেঙে পড়তে দেখে। ধ্রুবর মন খারাপ দেখে শালুক ভয়ে ধ্রুবকে খুব একটা ঘাটালো না। রুমে দরজা বন্ধ করে ধ্রুব শালুককে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তারপর আস্তে করে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শালুক, আমরা শহরে যাব না, আমরা গ্রামেই থাকবো, বাড়িতেই থাকবো। তুমি কি রাজি হবে আমার এই সিদ্ধান্তে? শালুক কেঁদে ফেলল। ধ্রুবর গলা জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ খুশি হব তাহলে। বাড়িতে সবাইকে ছেড়ে একা একা থাকতে আমারও খুব খারাপ লাগে। ধ্রুব বলল, চলো খেতে যাই, আমার খিদে পেয়েছে। শালুককে সাথে নিয়ে ধ্রুব খাবার খেলো। তারপর বাবার রুমে গেল। সেলিম সাহেব ব্যবসায়ের হিসেব করছেন। ধ্রুব গিয়ে বাবার পাশে বসে বলল, বাবা, আমি ব্যবসা করতে চাই। অবাক হয়ে ছেলের দিকে তাকালেন সেলিম সাহেব। তারপর বললেন, তো চাকরি? ধ্রুব হেসে বলল, চাকরি আমার দ্বারা হবে না বাবা, ব্যবসায় মনে হয় রক্তের সাথে মিশে গেছে আমাদের। আপনারা সবাই ব্যবসা করছেন, আমিও আপনাদের পথ অনুসরণ করতে চাই। আরেকটা কথা, আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়ি থেকে আর যাব না, এখানেই থাকবো। সেলিম সাহেব আবার হতবাক হয়ে গেলেন। ধ্রুব এগিয়ে গিয়ে বাবার পাশ ঘেঁষে বসল। বাবার কাঁধে মাথা রেখে বলল, মাকে তো হারিয়ে ফেলেছি বাবা, আমার ভীষণ ভয় হচ্ছে। এবার হঠাৎ করে যদি কোনোদিন তোমাকেও হারিয়ে ফেলি, তাহলে যে বাবা আমার আফসোসের আর সীমা থাকবে না। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়িতেই থাকবো। প্রাণ ভরে তোমাকে বাবা বলে ডাকবো, তোমার ছায়া হয়ে থাকবো, যাতে তোমার যে কোনো প্রয়োজনে হাজির হয়ে যেতে পারি। আবারও যাতে আমার বুকে হাহাকার না জন্মে যে বাবাকে মন ভরে আমি ডাকতে পারিনি। আমাদের যৌথ পরিবারের যে রেওয়াজ সেটা শহরে থেকে আমি ভাঙব না। সেলিম সাহেব ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। বুকের ভিতর একটা প্রশান্তি অনুভূতি হচ্ছে তার। এই তো সেই ছেলে যে কিনা তার মুখোমুখি হতো না দীর্ঘ সময় ধরে। এই তো সেই ছেলে যে কিনা এক টেবিলে বসে তার সাথে খেতেও বসতো না পর্যন্ত। এই তো সেই ছেলে যে তার ডাকে সাড়া দেওয়ারও প্রয়োজন মনে করতো না, অথচ আজ সেই ছেলেই কিনা তার কাছে থাকতে চাইছে, শুধুমাত্র মন ভরে তাকে ডাকার জন্য। আহা, ফিদা হওয়া বুঝি সার্থক হলো তার এতদিনে। এরপর মরে গেলেও আর কোনো আফসোস থাকবে না। এর অনেক দিন পর একটা ঘটনা ঘটে গেল। জহির একটা মেয়ে নিয়ে বাসায় হাজির। ধ্রুব তখন নিজের রেস্টুরেন্টে যাওয়ার জন্য রেডি হচ্ছে। বাড়িতে সেদিন প্রায় উৎসব আমেজ। আফিফার বাবু হবে, 7 মাস উপলক্ষে বেবি শাওয়ার অনুষ্ঠান হচ্ছে আজ বিকেলে। আকাশের রঙের একটা সুতি শাড়ি পরনে মেয়েটা গুটি গুটি পায়ে সবাইকে সালাম করতে লাগলো। লিলি বেগম ছুটে এলেন বাহিরে, এসে বউকে জড়িয়ে ধরলেন বুকে। মাথায় গোমটা খানিকটা সরিয়ে বললেন, আল্লাহ, আমার ঘরে আরেকটা চাঁদ দিছে বুঝি। শালুক কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সিপসিপে গড়নের শ্যামলা মিষ্টি চেহারা শাড়ি পরা একটা মেয়েকে দেখে শালুক বুঝতে পারল না ঘটনাটা কি ঘটেছে। আদিবা বেগম মিষ্টি নিয়ে শালুককে খাইয়ে দিতে দিতে বলল, আমাদের জহিরের বউরে শালুক, তোর ভাবি, যা ভাবির সাথে পরিচিত হয়ে নেই। শালুকের মাথার উপর দিয়ে গেল যেন সবটা। জহির ভাই এভাবে বিয়ে করেছে, কিন্তু কেন? নাস্তার টেবিলে বসে ফরিদা বেগম ডাল আর শুটকি ভর্তা দিয়ে শালুককে ভাত মাখিয়ে খাইয়ে দিতে দিতে বললেন, ওর নাম রুমা বুঝলি, মেয়ের মা নেই, সৎ মা করে, খুবই মিষ্টি একটা মেয়ে, জহিরের ক্লাসমেট ছিল, ভালো বন্ধুত্ব ছিল জহিরের সাথে। শুনবি, আমাদের এই লাজুক জহির একটু একটু মনে হয় পছন্দও করতে ওরে। সৎমা মেয়েটাকে বিয়ে দিয়ে মুক্ত হতে চেয়েছিল। এক মাঝবয়সী লোকের সাথে বিয়ে ঠিকঠাক। লোকটার আগের স্ত্রী মারা গেছেন। সেই ঘরে 3টা ছেলে মেয়ে আছে। বড় ছেলে নাকি আবার ক্লাস 10-এ পড়ে। পরশু রাতে জহির বড় আপাকে কল দিয়ে বলল, মা, আমি যদি একটা মাহারা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি, তুমি কি তাকে মেনে নিবে? তোর ফুফু তো শুনে আকাশ থেকে পড়ল যেন। যে ছেলে কারো দিকে তাকিয়ে কথা বলতেও লজ্জা পায়, সে নাকি নিজের মুখে বিয়ের কথা বলছে। ছুটে এসে আমাদের বলল তোর ফুফু। আমরা 3 যা মিলে বললাম, এর চাইতে ভালো আর কিছুই হতে পারে না। একটা মাহারা মেয়ে আর কিছু না পেলেও
অন্তত তোর ফুফুর মতো একজন মা তো পাবে। তোর ফুফুর সে কি আনন্দ যখন আমরা 3 যার সম্মতি দিলাম। ব্যাস আর কি লাগে। আজ সকালে ছেলে আর বউ হাজির। হাসদা বেগম তাড়াতাড়ি করে তার নাস্তা নিয়ে ছুটছেন নতুন বউয়ের জন্য। ফরিদাকে টেবিলের পাশে দাঁড়িয়ে শালুককে ভাত খাওয়াতে দেখে কপট রাগ দেখিয়ে বললেন, নিজের ছেলের বউয়ের আর কত যত্ন নিবি। বাড়িতে এখন নতুন আরেকটা বউ এসেছে, তার দিকেও তো খেয়াল দিতে হবে। তার নাস্তা পানির আয়োজন করবে কেডা? শালুক ভেংসি দিয়ে বলল, আমি যাচ্ছি, আমার খাওয়া শেষ। ধ্রুব বাহিরে দাঁড়িয়ে হর্ন দিচ্ছে বাইকে। শালুক ব্যাগ কাঁধে নিয়ে ছুটে বের হলো। জীবন ভীষণ সুন্দর মনে হচ্ছে শালুকের। নিজের পড়ালেখার পাশাপাশি দিবাকেও পড়া দেখিয়ে দেয় শালুক। ছুটির দিনে ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে যায় ঘুরতে। সন্ধেবেলায় সবাই মিলে জমজমাট আড্ডা দেয়। রুমা চমৎকার সংসারে মেয়ে। শালুক নিজেও রুমার থেকে টুকটাক কাজ শিখে। এর মধ্যে শাপলার বিয়ে ঠিক হয় পলকের সাথে। আফিফার ছেলে ততদিনে প্রায় 6 মাস বয়স হয়ে গেছে। সময় পেলে সজীব আফিফাকে নিয়ে বেড়াতে চলে আসে। সজীবের আজকাল ভীষণ ভালো লাগে এই পরিবারকে। নিজের বাবা মা না থাকায় এ বাড়িতে আসলে সবাইকে মনে হয় নিজের বাবা মা যেন। এরা সবাই ভীষণ আপন করে কথা বলে সজীবের সাথে। সব কিছু ঠিকঠাক মতো যখন চলছিল, ঠিক তখনই আদনান জানালো শাপলার বিয়েতে যোগ দিতে 2 মাসের ছুটি নিয়ে সে দেশে আসছে। আদনানের দেশে আসার খবরটা আনন্দের হলেও সবার জন্য ভীতিকরও বটে। একবার তো ঝামেলা করলো আফিফের বিয়ের সময়, এখন আবার শাপলার বিয়ের সময় কি করে বসে। বিয়ের দিন সকালে আদনান এসে পৌঁছালো। সবার হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকা উদ্বেগ আদনানের কাছে গোপন রইল না। হাসলো আদনান সবার এই ভয় দেখে। বিয়েটা হয়ে গেল মহা ধুমধামে। সবাই চাপা আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে। শালুক দরকার ছাড়া নিজের রুম থেকে বের হচ্ছে না। ধ্রুব যদিও এসব নিয়ে ভাবছে না, সে বারবার শালুককে ভরসা দিয়ে যাচ্ছে কিছু হবে না। আদনানের ছুটি আর 1 মাস আছে। এমন সময় আদনানের দাদা সিদ্ধান্ত নিলেন এভাবে আর চলে না। আদনান দেশে এসেছে অথচ সবাই তার সাথে এমন করে ব্যবহার করছে যেন এইমাত্র সে খুন করে এসেছে। এই সব কিছুর একটাই সমাধান, আদনানকেও বিয়ে করিয়ে দেওয়া। ধ্রুব জহি দুজনেই আদনানের ছোট। দুজনেই বিয়ে করেছে অথচ বড় ভাই হয়ে আদনান এখনো বিয়ে করেনি। দাদা হয়ে নাতির এই অবস্থা সহ্য হলো না। নিজের 3 ছেলের বউ মেয়েকে ডেকে নুরুল ইসলাম সাহেব সন্ধ্যায় নিজের মতামত জানালেন। সবাই তার মতামত শুনে খুশি হলো। অন্তত যে আতঙ্কে সবাই থাকছে তা থেকে তো মুক্তি পাবে সবাই। শালুককেও এভাবে পালিয়ে বেড়াতে হবে না। সবসময় সবার দুশ্চিন্তা করতে হবে না। রাতে খাবার টেবিলে নুরুল ইসলাম সাহেব আদনানকে বললেন, আদনান, তোর দাদি তো ভাই তোর বউ দেখার জন্য উতলা হয়ে আছে। এখন যদি তুই বলিস তবে আমরা তোর জন্য মেয়ে দেখি। বিয়েটা করে না হয় আবার বিদেশ যাবি। আদনান চুপ করে থেকে বলল, বেশ তো, আমার কোনো আপত্তি নেই। আমি জানি আপনারা সবাই আমাকে নিয়ে ভয়ে আছেন। আমি যতই বলি না কেন আমার পক্ষ থেকে শালুক ধ্রুব কারো কোনো ক্ষতি হবে না তা কেউই বিশ্বাস করবে না। আমি অনেকটাই মিথ্যেবাদী রাখালের মতো হয়ে গেছি। সবার মুখে যে দুশ্চিন্তার ছাপ দেখতে পাই তাতে আমার নিজেকে নিজেরই শেষ করে দিতে ইচ্ছে করে মাঝে মাঝে। তবে আমার একটা অনুরোধ রইল দাদা, আমার জন্য যদি মেয়ে দেখেন তবে কোনো ডিভোর্সে অথবা বিধবা মেয়ে দেখবেন। আমি নিজে কোনো চরিত্রবান পুরুষ ছিলাম না। সৌদি গিয়ে আমি নিজেকে নিজে পরিবর্তন করে নিতে চেয়েছি। জানি না কতটুকু পেরেছি। 2 বার ওমরা হজও করেছি। আল্লাহর কাছে নিজের সমস্ত অপরাধের জন্য ক্ষমা চেয়েছি। আজ আমি অনুতপ্ত। আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন তবেই আমি ক্ষমা পাব। আমার এসব অতীতের কথা শুনে কোনো অবিবাহিত মেয়ে রাজি হবে না। পরের সপ্তাহে মেয়ে দেখে ফাইনাল হলো। আদনানকে আলাদাভাবে পাত্রীর সাথে কথা বলতে দেওয়া হলো। 24-25 বছরের বয়সী একটা মেয়ে বসে আছে আদনানের সামনে। আদনান গলা খাঁকড়ে দিয়ে জিজ্ঞেস করলো, কি নাম আপনার? মেয়েটা কাঁপা গলায় বলল, সাইমা আক্তার। আদনান জিজ্ঞেস করলো, আপনার কি আমাকে কিছু বলার আছে? এই বিয়েতে আপনার কোনো আপত্তি বা জোর করে আপনাকে বিয়ে দেওয়া হচ্ছে এরকম কিছু হলে আমাকে জানাতে পারেন। সাইমা মুচকি হেসে বলল, না, এরকম কোনো ব্যাপার নেই। আদনান 1 গ্লাস পানি খেয়ে বলল, আমার কিছু কথা বলার আছে, দয়া করে শুনবেন। তারপর আপনার যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। সাইমা উৎসুক দৃষ্টিতে তাকালো আদনানের দিকে। বর্ষা কিছুটা স্বাস্থ্যবান লোকটার দিকে এই প্রথমবার সরাসরি তাকালো সাইমা। আদনান নিচের দিকে তাকিয়ে বলল, কয়েক বছর আমি আমেরিকায় ছিলাম। তখন আমার কাজিনের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। ওর সাথে আমি ফিজিক্যাল রিলেশনেও চলে যাই। যাই হোক, আমি তখন ভীষণ স্বার্থপর স্বভাবের মানুষ ছিলাম। নিজের স্বার্থের জন্য নিজের কয়েকজন আপন মানুষের ক্ষতিও করেছি। পরবর্তীতে বুঝতে পারি আমি আসলে ভীষণ অন্যায় করেছি। এক প্রকার সবার অপছন্দের মানুষ হয়ে গেলাম বাড়িতে। তাই বিদেশ চলে যাই। যাওয়ার আগে যাদের ক্ষতি করেছি তাদের কাছে ক্ষমা চেয়ে নেই। সৌদি গিয়ে নিজের মধ্যে অনুশোচনা জন্মাই। সব কিছুর জন্য, আমার অতীতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই।
আমি চাই না আমার সাথে বিয়ে হওয়ার পর আপনি এসব জানতে পেরে কষ্ট পান, তাই আগে জানিয়ে দিলাম। এবার আপনার যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। সাইমা অপলক তাকিয়ে থেকে বলল, আমার প্রথমবার যার সাথে বিয়ে হয় তার প্রথম স্ত্রী অন্য কারোর সাথে পালিয়ে যায় 3টা ছেলে মেয়ে রেখে। আমার বিয়ে 2 বছর পর সেই স্ত্রী আবারও ফিরে আসায় সন্তানের দিকে তাকিয়ে তিনি আমাকে ডিভোর্স দিয়ে তাকে গ্রহণ করেন। আমাদের নিম্নবিত্ত পরিবার, ভাই বোন 5 জন। আমার পরে আমার আরও 2 বোন আছে। বাবা মায়ের ঘাড়ের বোঝা হয়ে বসে আছি বলতে পারেন। আমার ডিভোর্স হয়েছে 1.5 বছর হলো। আপনার অতীতের কথা শুনে আমার ভীষণ খারাপ লাগছে, সত্যি। তবে এই সত্যি আমি ডিভোর্সি। আমার পারিবারিক অবস্থা খারাপ জেনেও আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন বলে আমার আসলেই ভালো লাগছে। আপনাদের পারিবারিক অবস্থার কথা আমাদের গ্রামের সবাই জানে। আপনি চাইলেও কোনো ষোড়শী মেয়েকে বিয়ে করতেই পারতেন। আপনাদের আর্থিক অবস্থার দিকে তাকিয়ে অনেক মেয়ে আপনার এই অতীতের কথা মনে রাখতো না। সেখানে আপনি তবুও নিজের অনুশোচনার জন্য আমার মতো কাউকে বিয়ে করতে চেয়েছেন। আমার কোনো অমত নেই। আমার শুধু একটা অনুরোধ রইল, অতীতে আপনার যেই থাকুক, তখন আমি ছিলাম না, কিন্তু ভবিষ্যতে যখন আমি থাকবো তখন যেন আর কেউ না আসে আপনার জীবনে। আপনি যদি আমার অতীত মেনে নিতে পারেন, তবে আমারও আপনার অতীত নিয়ে আর কখনো কোনো প্রশ্ন থাকবে না। ছোট্ট পরিসরে আয়োজন করে পরের দিন আদনানের বিয়েটা হয়ে গেল। বহুদিন পর আজ আবারও বাড়ির সবাইকে নিশ্চিন্ত মনে হলো। আজ আর শালুককে বয়ে বয়ে রুমে বসে থাকতে হচ্ছে না। ইদানিং শালুকরা 3 যা মিলে হুটহাট এইটা সেটা রান্না করে ফেলে। যে কোনো কাজে 3 মাথা একসাথে দেখা যায়। আদনান সৌদি যাওয়ার পরের মাসে সবাই সুখবর পেল নতুন অতিথি আগমনের। খবর শুনে নয়না, আফিফা, শাপলা সবাই বাবার বাড়ি এলো। ভিডিও কলে আদনান সবার হাসি ভরা মুখ দেখছে আর চোখের পানি মুছছে। সাইমার লাজুক মুখখানা দিকে তাকিয়ে থাকতে থাকতে আদনানের কেমন ঘোর লেগে যায়। ইচ্ছে করলো একছুটে গিয়ে বউটাকে জড়িয়ে ধরে এরকম মিষ্টি একটা সংবাদ জানানোর জন্য। রাতে শুতে গিয়ে শালুক মুখ ভার করে রাখলো। ধ্রুব কিছুক্ষণ এটা ওটা বলে হাসানোর চেষ্টা করে। ও যখন ব্যর্থ হলো তখন জাপটে ধরেই বলল, কি হয়েছে শালুক, বলো না আমাকে। মুখ বাঁকিয়ে শালুক বলল, আদনান ভাই বিয়ে করেছে সেদিন, অথচ এখনই খুশির খবর দিয়ে দিল। আফিফা আর আমাদের বিয়ে একই দিনে হয়েছে, তাদেরও খুশির খবর সবাই জানতে পারলো, অথচ আমি এখনও কাউকে কোনো খুশির খবর শোনাতে পারলাম না। আমার কি লজ্জা লাগছে না? ওরা সবাই ফার্স্ট, আমি সেকেন্ড হয়ে গেছি। ধ্রুব হাহা করে হেসে উঠল। আমি কি এমনি এমনি বলি যে শালুক ফুলের লাজ নাই? আসলেই তো লাজ নাই। নিজে বাচ্চা হয়ে এখনই কিনা বাচ্চা চাই। শালুক মুখ বাঁকিয়ে বলল, কিছুদিন পর আমি 18 বছরের হব। ধ্রুব শার্ট খুলতে খুলতে বলল, তারপর না হয় বাচ্চা নিয়ে ভেবো, এখনও তুমি ছোট ভীষণ। শালুক কটমট করে তাকিয়ে বলল, তাই না? তবে রে, খবরদার রাতে কোনোভাবে যদি আমাকে টাচ করার চেষ্টা করছেন তবে দেখবেন 18 বছর যখন হব তখনই বাকি সবও হবে। শালুক রাগ করে রুম থেকে বের হয়ে যেতে নিল। ধ্রুব পিছন থেকে জড়িয়ে ধরে রুমের বাতি বন্ধ করে দেয়। তারপর বদ্ধঘরের ভিতর থেকে শালুকের হাসি রিনিচিনি ভেসে আসতে লাগলো। হয়তো স্বর্গসুখ রচিত হচ্ছে তাদের বদ্ধ করে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে শালুক ফুলের লাজ নেই। এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।